আচ্ছা, তাহলে আমরা শুরু করি ক্লাস। তো আজকে আমাদের টপিক হচ্ছে বিট ওয়াইজ অপারেশনস। বিট ওয়াইজ অপারেশনস এর নাম শুনছো এর আগে কোন সময়, বা কোন সময় কি বিট ওয়াইজ অপারেশনস করছো? করছো না, না না? ভাইয়া, না ভাইয়া। হুম। নাম শুনছি ভাই, বাট করি নাই। নাম কোন কই শুনছো? এই কোর্সে শুনছো না এর আগে কোন জায়গায় শুনছো? এই কোর্সে না, ক্লাসের মধ্যে ম্যাডাম একদিন আহ, বলছিলেন মেবি। অবশ্যই শুনছো, কারণ বিট ওয়াইজ অপারেশন হচ্ছে যে আমরা যে লজিক্যাল এন্ড অর এক্সর অপারেশন করি, এগুলাই বেসিক্যালি বিটওয়াইজ অপারেশনস। ঠিক আছে, এটা বিটওয়াইজ অপারেশন নাম হওয়ার কারণ এই অপারেশন গুলো আমরা বিটের মাঝে করি। হ্যাঁ, বিট কি? বিট হচ্ছে আহ, আমরা যে বাইনারিতে সংখ্যা লিখি, হ্যাঁ, বাইনারি সংখ্যার প্রতিটা ডিজিট হচ্ছে একটা বিট। ঠিক আছে, জিরো একটা বিট, ওয়ান একটা বিট। ওকে, তো এই জিরো আর ওয়ান এর মাঝে যে আমরা ক্যালকুলেশন গুলা করি, আমরা এন্ড ওর এক্সর অপারেশন গুলা কিসের মাঝে করি? দুইটা বাইনারি নাম্বারের মাঝে এই অপারেশন গুলা করি না। তো বাইনারি নাম্বার মানে বিটের মাঝে আমরা অপারেশন গুলা করি, এই কারণে এই অপারেশন গুলোর নাম হচ্ছে বিট ওয়াইজ অপারেশন। তো বিট ওয়াইজ অপারেশন প্রোগ্রামিং এ কেন দরকার, এটার কাজ কি? ঠিক আছে না, প্রথমে আমরা একটু এই জিনিসটা দেখি। আহ তোমরা তো অবশ্যই জানো যে কম্পিউটার সব কাজ করে বাইনারিতে, ঠিক না? কম্পিউটারে যে আমরা যতগুলা কাজই করি, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি বা যাই করি, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা মেশিন কোডে রূপান্তর হয়, যে মেশিন কোডটাতে শুধু আছে জিরো অ্যান্ড ওয়ান। ঠিক আছে, তো এই জিরো অ্যান্ড ওয়ান ছাড়া কম্পিউটার আর কিছু বুঝে না। তো কিন্তু আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই কিভাবে? আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই নাম মানে ডেসিমাল নাম্বারের মাধ্যমে। ঠিক আছে, 10 বেজ মানে যে নাম্বারগুলো আমরা বুঝি, আমরা এই নাম্বারের মাধ্যমে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই। যেমন ধরো আমরা একটা লুপ চালাবো 10 বার। তো আমরা কিন্তু এটা থেকে বাইনারি নাম্বারে লিখি না যে 1010 বার লুপটা চলবে, এইভাবে লিখি না। আমরা লিখি 1 থেকে 10ই লিখি, ঠিক না? আমরা এর এর ইন্ডেক্স দিই 0 1 2 3 4 5, এইভাবে আমরা ইন্ডেক্স দিই। অর্থাৎ আমরা ইউজ করি কি 10 বেজ নাম্বার গুলা। কিন্তু এই নাম্বার গুলাকে বা এই লজিক গুলাকে একটা কম্পাইলার কি করে? কম্পাইলার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, অর্থাৎ বাইনারি ডিজিটে রূপান্তর করে। সো বেসিক্যালি কম্পিউটারের সব কাজ বাইনারি ডিজিটে হয়। তাহলে আমরা যদি একটা কাজ করতে পারি যে আমরা যদি কম্পিউটারকে মানে ডেসিমালে ইনস্ট্রাকশন না দিয়ে সরাসরি বাইনারিতে ইনস্ট্রাকশন দিই, তাহলে কি এটা একটু কম্পিউটারের জন্য ইজি হয় না কাজগুলা করতে? জি ভাইয়া। অবশ্যই ইজি হয়, মানে তার আর এগুলাকে ট্রান্সলেট করা করা লাগে না। তো ট্রান্সলেটর তো অবশ্যই আছে, এই যে কম্পাইলার। হ্যাঁ, এগুলা অ্যাকচুয়ালি ট্রান্সলেটর। ঠিক আছে, তো কম্পাইলার কি করে আমাদের ল্যাঙ্গুয়েজের কোডকে মেশিনের কোডে রূপান্তর করে। ইভেন আমরা যে স্ট্রিং গুলা লিখি বা বিভিন্ন ওয়ার্ড লিখি কম্পিউটারে, যাই লিখি, সবগুলারে কিন্তু একটা বাইনারি রিপ্রেজেন্টেশন ফর্ম আছে। ঠিক আছে, অর্থাৎ মানে প্রতিটা ক্যারেক্টারের একটা আস্কি ভ্যালু আছে। হ্যাঁ, মানে এটার করেসপন্ডিং একটা নাম্বার আছে। আস্কি ভ্যালু সম্পর্কে জানো? জি ভাইয়া। হ্যাঁ, তো প্রতিটা ক্যারেক্টার মানে আমরা যতগুলা ক্যারেক্টার ইউজ করি, হ্যাঁ, সবগুলা ক্যারেক্টারের একটা না একটা একটা আস্কি ভ্যালু আছে, যেটা 0 থেকে জেনারেলি 256 পর্যন্ত। ঠিক আছে, তো ওই আস্কি ভ্যালু কি? এই আস্কি ভ্যালু মানেই তো একটা নাম্বার, আর নাম্বার মানে তো এই যে 1010 সামথিং, ঠিক না? তো বেসিক্যালি কম্পাইলার গুলা গুলা কি করে? আমাদের কোড গুলাকে ওই আস্কি ভ্যালুতে রূপান্তর করে, বা আরো কিছু জটিল কাজ আছে। হ্যাঁ, তবে বেসিক্যালি ধরতে পারো যে কম্পাইলার গুলা আমরা যা লিখি সবগুলাকে বাইনারি ডিজিটে রূপান্তর করে দেন কম্পিউটারকে দেয়। আর কম্পিউটার ওই কাজগুলো এক্সিকিউট করে কার মাধ্যমে? যে লজিক্যাল গেটের মাধ্যমে।
আমরা অবশ্যই কিছু লজিক্যাল গেটের এক্সাম্পল দেখছি ইন্টারে, ঠিক না? আর মেবি ফার্স্ট সেমিস্টারেও, ফার্স্ট সেমিস্টারে যে কোর্সটা আছে এটা তো মেবি আছে কম বেশি, জি ভাইয়া আছে। আছে না? তো আমরা কি করি, লজিক্যাল কিছু গেট বানাই। আমরা অ্যাডার সাবট্রাক্টর বানাই। অ্যাডার সাবট্রাক্টরের নাম শুনছো? অ্যাডার সাবট্রাক্টর সার্কিট মেবি ইন্টারেও আছে, ঠিক আছে? তো মানে বিভিন্ন ধরনের সার্কিট ক্রিয়েট করি আমরা কিসের মাধ্যমে, যে সার্কিট গুলোর ভিতরে কি থাকে, অ্যান্ড গেট, অর গেট, এক্সর গেট, ঠিক না? তো বেসিক্যালি আমাদের কম্পিউটারের মূল ভিত্তি হচ্ছে কি, এন্ড গেট, অর গেট, এক্সর গেট, ওইগুলা, ঠিক আছে? তো এই ছোট ছোট গেট গুলার মাধ্যমে বা অনেকগুলা গেটকে আমরা বিভিন্ন ভাবে কম্বাইন করার মাধ্যমে আমরা কি করি, বড় বড় অনেক লজিক ক্রিয়েট করি, ঠিক আছে? যেমন দুইটা নাম্বারকে যখন আমরা অ্যাড করি, হ্যাঁ, তো এটা 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 করে হচ্ছে একটা অ্যাডার সার্কিট আছে, ঠিক আছে? তো অ্যাডার সার্কিটটা মানে অর গেট, এক্সর গেট, মানে কয়েকটা গেটের সমন্বয়ে আর কি তৈরি হয়। তো ভাইয়া ওই যে হাফ হেড আর ফুল হেড আর ওইগুলো নাকি? হ্যাঁ, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এইগুলাই, ঠিক আছে? তো এগুলার, এই সার্কিট গুলার পেছনে কি আছে, এন্ড গেট, অর গেট, এক্সর গেট, ঠিক আছে? আর এগুলা এগুলা একটা মানে আহ, একটা কম্বিনেশন হচ্ছে একটা অ্যাডার গেট, ঠিক না? বা একটা অ্যাডার সার্কিট, সরি। তো ইন্টারনালি আমাদের কম্পিউটার সবগুলা কাজই বিটের মাধ্যমে করে, ঠিক না? তো আমরা যদি আহ, একটু আহ, কষ্ট করে কম্পিউটারকে বিটের মাধ্যমে ইনস্ট্রাকশন গুলো দিতে পারি, তাহলে তো অনেক ভালো হয়, ঠিক না? কিন্তু বিটের মাধ্যমে আমরা যদি ইনস্ট্রাকশন গুলা দেই, তাহলে কি হয়, যে আমরা একটা কমপ্লেক্স কোড লেখা আমাদের পক্ষে আর সম্ভব হবে না, ঠিক না? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলো এমন ভাবে তৈরি করা হয় যেন আমাদের ভাষার সাথে অনেকটা ম্যাচ ম্যাচ করে, আর আমরা যাতে এগুলা ইজিলি ইউজ করে কমপ্লেক্স লজিক তৈরি করতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই এই জিনিসগুলাকে বাইনারি কোডে লিখি, তাহলে দেখা যাবে যে আমরা মানে একটা কমপ্লেক্স কোড তৈরি করতে অনেক আহ, মানে ইম্পসিবল আর কি, নিয়ারলি ইম্পসিবল আমাদের জন্য, ঠিক না? তো আমাদের কাজের সুবিধার্থে আমরা কি করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করি, ঠিক আছে? তো এর মাঝেও আমরা চাইলে কি করতে পারি, কিছু কাজ আছে যেগুলোকে আমরা আহ, সরাসরি সরাসরি এই যে নর্মাল ইনস্ট্রাকশনে না লিখে আমরা যদি বিট ওয়াইজ ইনস্ট্রাকশনে লিখি, তো ওই কাজগুলো কি করে কম্পিউটারের পারফরমেন্সটা অনেক বেশি বুস্ট করে, ঠিক আছে? যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আহ, আমরা যখন একটা নাম্বার ইভেন না অড এটা চেক করি, হ্যাঁ, তো ইভেন কি অড এটা চেক করতে আমরা কি করতে পারি, ধরো তোমার কাছে একটা নাম্বার আছে, হ্যাঁ, এটা ইভেন না অড ওই এটা চেক নাম্বার করতে। মড টু ইকুয়াল ইকুয়াল জিরো হইলে ইভেন, আর না হইলে অড। Okay. তো দেখো ওই নাম্বারটা আমরা মোড করলাম, মডুলাস অপারেশন করলাম। তো মডুলাস অপারেশন অ্যাকচুয়ালি কি, ডিভাইড অপারেশন, ঠিক না? একটা নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ডিভাইড করা, ডিভাইড করার পর আহ, একদিকে থাকবে আহ, মানে ভাগফল, অন্যদিকে ভাগশেষ, রিমাইন্ডার। সো আমরা জাস্ট ভাগশেষটা দেখি, ওইটা যদি জিরো হয় তাহলে এটা একটা ইভেন নাম্বার, আর এটা যদি অড হয় তাহলে এটা ওয়ান হয়, তাহলে এটা একটা অড নাম্বার। তো এটা একটা পদ্ধতি, একটা নাম্বার ইভেন না অড এটা বের করা। আবার আরেকটা পদ্ধতি আছে, ধরো আমি যদি একটা নাম্বারের যে কোনো, তুমি যদি একটা নাম্বারকে বাইনারি ফরম্যাটে লেখো, হ্যাঁ, তখন একটা জিনিস খুবই কমন দেখবা, যে ইভেন নাম্বার গুলার ফার্স্ট ডিজিট, ইভেন নাম্বার গুলার ফার্স্ট ডিজিট হচ্ছে জিরো, আর অড নাম্বার গুলার ফার্স্ট ডিজিট হচ্ছে ওয়ান, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া ফার্স্ট না লাস্ট? লাস্ট বলতে একদম ডান দিকে রাখি। তো নাম্বার, নাম্বার তো আমরা ডান দিক থেকে হিসাব করি না। মানে 1011 এই দুইটা, যেমন ওয়ান এর পর জিরো হওয়ার জন্য এটা হচ্ছে ইভেন, এরপরে ওয়ান ওয়ান হওয়ার জন্য এটা হচ্ছে অড। হ্যাঁ, এটাই। তো অনলাইন কি জানি বেরো,
দাঁড়ান আমি একটু সেট আপ করি। তো যে কোনো বাইনারি নাম্বার, হ্যাঁ, যে কোনো বাইনারি নাম্বার যদি এটার লাস্টে যদি ওয়ান হয়, সরি, লাস্ট ডিজিটটা যদি ওয়ান হয় তাহলে এটা একটা অড নাম্বার, আর লাস্ট ডিজিটটা যদি জিরো হয় তাহলে এটা একটা ইভেন নাম্বার। ঠিক আছে? তো আমরা এক কাজ করতে পারি, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিলাম যে এই যে নাম্বারটা আছে আমার কাছে, এই নাম্বারের যে বাইনারি ফরম্যাট, হ্যাঁ, যেমন ধরো আহ, ওই, ধরো আমি জানতে চাইলাম যে নাইন ইভেন না অড। ঠিক আছে? তো একটা বেসিক, আমরা নর্মালি যেভাবে করি, নাইনকে আমরা টু দিয়ে মড করি, দেন এটার ভাগশেষ চেক করি ওয়ান না জিরো। ঠিক আছে? তো এইভাবে আমরা ডিসিশন নিই। আবার আরেকটা পদ্ধতি আছে, সো নাইনের বাইনারি ফরম্যাট হচ্ছে 1001। তো আমরা ভাইয়া, কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিলাম। হ্যালো হ্যাঁ। ভাইয়া, স্লাইড কি শেয়ার করছো না? কিছু দেখতে পারতেছি না তো। ও সরি সরি, আমি স্ক্রিন শেয়ারই দেই নাই। এখন দেখতে পারতেছো? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। ওকে, তো নাইনের বাইনারি ফরম্যাট হচ্ছে এটা। তো আমি কম্পিউটারকে বললাম যে আহ, এই নাইনের বাইনারি ফরম্যাটের সাথে তুমি একটা নাম্বার নাও ওয়ান, ওয়ান কে করো এন্ড। ঠিক আছে? এন্ড অপারেশন, মানে লজিক্যাল এন্ড অপারেশন। তো এই দুইটার নাম্বারের লজিক্যাল এন্ড অপারেশনের ফলাফল কি? ওয়ান ওয়ান এর এন্ড হচ্ছে ওয়ান, আর এখানে কিছু নাই জিরো। যেহেতু তার মানে জিরো আছে, তো বাকি সবগুলা জিরো। তো এই নাম্বারটা কি? তো সরি, আমরা যে রেজাল্টটা পাইছি, হ্যাঁ, এই রেজাল্টটা কত হয়েছে? ওয়ান। ঠিক না? তো এই রেজাল্টটা আর কি হওয়া পসিবল? ওয়ান হওয়া পসিবল, আর জিরো হওয়া পসিবল। ঠিক না? ধরো আমি যদি একটা ইভেন নাম্বার নেই, 1010, মানে 10 এর বাইনারি ফরম্যাট, তো এটার সাথে আমি ওয়ান এন্ড এন্ড করলাম, এইগুলা তো অবশ্যই জিরো হবে। ঠিক না? কারণ এগুলো তো ওয়ানের লেফট সাইডে সবগুলো তো জিরো, তো এইদিকে সবাই জিরো হবে। আমরা জাস্ট এই যে ফার্স্ট ডিজিটটা জাস্ট ম্যাটার করে এখানে, না? তো ওয়ান আর জিরো এন্ড করলে জিরো হয়, অর্থাৎ টোটাল জিরো একটা নাম্বার আমরা রিটার্ন পাই। ঠিক আছে? সো দুইটা কেস, একটা কেস হচ্ছে নাম্বারের সাথে আমরা ওয়ান এন্ড করলাম, আমরা কি পেলাম? টোটাল জিরো। আর আরেকটা কেস হচ্ছে নাম্বারের সাথে আমরা ওয়ান এন্ড করলাম আর রেজাল্ট কি পেলাম? ওয়ান। ঠিক আছে? তো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি না যে এই একটা নাম্বার ইভেন কি অড? পারি না? বলেন। জি ভাইয়া পারি। একটা নাম্বার ইভেন না অড, এটা কিন্তু আমরা ওই নাম্বারকে ওয়ান দ্বারা এন্ড করে যে ফলাফল পাই, ওই ফলাফল ওয়ান না জিরো, এটার মাধ্যমে কিন্তু আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে? তো যদি ফলাফল জিরো হয় তাহলে কি হয়? এটা একটা ইভেন নাম্বার, আর যদি ফলাফল ওয়ান হয় তখন এটা একটা অড নাম্বার। দেখেন, তো আমরা সেম একটা কাজ দুই ভাবে করলাম। একটা হচ্ছে এই নাম্বারকে দুই দ্বারা মড করে, আর আরেকটা হচ্ছে ওই নাম্বারকে ওই নাম্বারের সাথে ওয়ান এন্ড করে। ঠিক আছে? তো এখন বলতে পারো যে ভাই দুইটাই তো সেম কাজ করে, তো কোনোটা কি বেটার পারফরমেন্স দেয়, এরকম কি হওয়া পসিবল? দেখেন, আহ, আবার একটু সার্কিটে যাই। কম্পিউটার যে অপারেশন গুলা করে, হ্যাঁ, কোনো কোনো অপারেশন আছে যে এটা এক্সিকিউট করতে অনেক কঠিন, অনেক বড়, অনেক জটিল সার্কিট লাগে। ঠিক আছে? আবার কিছু কিছু অপারেশন আছে, এগুলা মানে একদম খুবই ইজিলি কম্পিউটার করতে পারে, খুবই সিম্পল সার্কিটে করে। ঠিক আছে? যেমন ধরেন এই যে অ্যাডার সাবট্রাক্টর আছে না? হ্যাঁ, অ্যাডার সাবট্রাক্টরও খুবই, মানে একদম মোটামুটি বেসিক সার্কিট। ঠিক আছে? কিন্তু এর যে এই যে এন্ড, এই যে দুইটা নাম্বারকে যে এন্ড করার যে একটা সার্কিট, হ্যাঁ, কম্পিউটারে কিন্তু দুইটা নাম্বারকে এন্ড করার একটা সার্কিট আছে। ঠিক আছে? তো দুইটা নাম্বারকে এন্ড করার সার্কিটে গেট কয়টা? জাস্ট একটা। ঠিক না? আর এডার সাবট্রাক্টরে আমরা দেখছি যে অনেকগুলা গেট ইউজ করা লাগে। ঠিক না? তাহলে আমরা যদি কম্পিউটার একদম কোর লেভেল থেকে চিন্তা করি, তাহলে কোন কাজটা একটু ফাস্ট হওয়া উচিত?
এন্ড অপারেশন নাকি এড এড সাবট্রাক্ট অপারেশন? এন্ড অপারেশন। অবশ্যই এন্ড অপারেশন, ঠিক না? এন্ড অপারেশন অর্থাৎ এটা একদম, এটার জন্য আলাদা একটা সার্কিটই আছে কম্পিউটারের মাঝে, সে জাস্ট ওই সার্কিটটা সরাসরি ইউজ করতেছে। হ্যাঁ, মানে একদম সিম্পল একটা সার্কিট আছে। যদিও সব কাজের জন্য কম্পিউটারের কাছে সার্কিট আছে, মানে সব ধরনের অপারেশনের জন্য কম্পিউটারের কাছে সার্কিট আছে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু অপারেশন আছে যেগুলো কম্পিউটার খুবই ইজিলি করতে পারে আর খুবই ফাস্ট। তো ওই অপারেশন গুলাকে আমরা আমরা বলি যে বিটওয়াইজ অপারেশন, ঠিক আছে। তো আমরা সেম কিছু কাজকে আমরা জাস্ট অন্য একটা অন্য একটা স্টাইলে রূপান্তর করি, অন্য একটা পদ্ধতিতে করি, যেটাতে কম্পিউটার কি করতে পারে, আর একটু ফাস্টার আউটপুট দিতে পারে। হ্যাঁ, ওইগুলাই ধরো বিটওয়াইজ অপারেশন, ঠিক আছে। তো বিটওয়াইজ অপারেশন শেখাটা একদম ম্যান্ডেটরি না। হ্যাঁ, কারণ কি আমরা খুব সম্ভবত এগুলা বেশি একটা ইউজ করি না, ঠিক আছে। কিন্তু আমাদের অবশ্যই এগুলা জানা থাকা প্রয়োজন। হ্যাঁ, কারণ আমরা যদি কোনো একটা, ধরো অনেক বড় একটা সফটওয়্যার বিল্ড করতেছি, বা ধরো একটা অপারেটিং সিস্টেম আমরা বিল্ড করতেছি, ঠিক আছে, যেখানে একদম ন্যানো সেকেন্ডের একটা স্পিডও অনেক ম্যাটার করে, ঠিক আছে। তো ওই সময় কি করা উচিত, যেসব অপারেশন গুলা বিটওয়াইজ অপারেশনে করা যায়, হ্যাঁ, ওইসব অপারেশন গুলো আমরা বিটওয়াইজ অপারেশন করব, যেন কম্পিউটারের বা প্রসেসরের উপর চাপটা কম হয়, ঠিক আছে। আর এর বাইরেও বিটওয়াইজ অপারেশনে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অনেক কিছু আছে, ঠিক আছে। বা এটাকে ইন জেনারেলি অনেক অ্যালগোরিদম বা ডাটা স্ট্রাকচারে ইউজ করে ওইটার এফিসিয়েন্সি বাড়ানো যায়, ঠিক আছে। ওকে, তো বুঝতে পারছো বিটওয়াইজ অপারেশন কি আর কেন দরকার? হুম। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন বলো যে আমরা আজকে আহ, আমরা কি ক্যাপিটাল লেটার টু স্মল লেটার, স্মল লেটার টু ক্যাপিটাল লেটার কনভার্সন, এই কাজগুলা করছি, প্র্যাকটিস করা হয়েছে কোনো সময়? ইন্টারমিডিয়েটে করা হয়েছিল। ক্যাপিটাল টু স্মল, স্মল টু ক্যাপিটাল। এই যে দেখেন, ক্যাপিটাল এ আছে না, এটার আজকে ভ্যালু হচ্ছে 65 ছিল না? 65, ঠিক আছে। ক্যাপিটাল এর আজকে ভ্যালু হচ্ছে 65। 65 এর বাইনারি ফরম্যাট কি? 1 0 0 0 0 0 1, ঠিক আছে। এখন দেখেন ক্যাপিটাল এ থেকে এই যে স্মল এ, হ্যাঁ, ক্যাপিটাল এ থেকে স্মল এর ডিস্টেন্স কত? 65 থেকে 97 এর ডিস্টেন্স কত? 32 না? জি ভাইয়া। 65 থেকে আহ 97 এর ডিস্টেন্স হচ্ছে 32, ঠিক আছে। তো এ থেকে ডিস্টেন্স যদি 32 হয়, ক্যাপিটাল বি থেকে স্মল বি এর ডিস্টেন্স কত? এটাও 32, 32। ঠিক আছে। তো সি এর সাথে সি এর ডিস্টেন্স 32। তো আমরা ইন জেনারেলি যেটা হয়তো করছি, আমরা কি করি, যে ক্যাপিটাল এ থেকে যদি আমরা স্মল এতে নেই, তাহলে জাস্ট ক্যাপিটাল এ এর সাথে আমরা কি করে দিই, না 32 অ্যাড করে দিই, ঠিক না? এরকম জি ভাবে ভাইয়া। করছি না? জি ভাইয়া। আর আরেকটা কাজ কি করি উল্টা ভাবে, যে আমরা স্মল এ থেকে যদি ক্যাপিটাল এতে নেই, তাহলে আমরা কি করি, 32 মাইনাস মাইনাস করে দেই। করে দিই, মাইনাস ঠিক করে আছে। দিই। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা নাম্বারকে আমরা জাস্ট একটা, সরি, একটা ক্যারেক্টারকে আমরা জাস্ট আপার টু লোয়ার, লোয়ার টু আপার কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো এটা গেল জাস্ট একটা নাম্বার অ্যাড করে। আমরা কিন্তু এই এই নাম্বারটাকে আরেকটু অন্যভাবে চেঞ্জ করতে পারি। কিভাবে দেখো, ক্যাপিটাল এ আর স্মল এ এর মাঝে ডিফারেন্স হচ্ছে এই যে এখানে 7 নম্বর যে একটা ডিজিট আছে না, 1, হ্যাঁ, এই ডিজিটটা এখানে 1,
আর এখানে হচ্ছে 0। ঠিক আছে, তো এখানে দেখো সবগুলা নাম্বার সবগুলা ক্যারেক্টারের ক্ষেত্রে সেম জিনিসটা কিন্তু। এখানে এই যে এই ডিজিটটা সবার ক্ষেত্রে 0, দেখেন থার্ড ডিজিটটা মানে লেফট সাইড থেকে থার্ড ডিজিটটা সবার ক্ষেত্রে 0, A to Z। আর এখানে A to Z সবার ক্ষেত্রে কি থার্ড ডিজিটটা 1। ঠিক আছে, আর সবগুলা ডিজিট কিন্তু সেম। তোমরা একটু ম্যাচ ম্যাচ করে দেখবা যে সবগুলা ডিজিট কিন্তু সেম, জাস্ট এই যে লেফট সাইড থেকে যে থার্ড ডিজিটটা, ওই ডিজিটটা দুইটার মধ্যে ভিন্ন। স্মল লেটারে ওই ডিজিটটা 1, আর ক্যাপিটাল লেটারে ওই ডিজিটটা 0। তো আমরা যদি 32 অ্যাড না করে আমরা যদি অন্য একটা কাজ করি, যে ওই যে বিটটা আছে না, হ্যাঁ, ওই বিটটাকে আমরা 1 করে দিলাম। ধর আমরা ক্যাপিটাল থেকে আমরা স্মল লেটারে কনভার্ট করব, তো আমরা ওই বিটটা জাস্ট 1 করে দিলাম কোন রকম ভাবে। ঠিক আছে, তো এই কাজটা যদি আমরা করি, তাহলে কি আমরা অ্যাড করার প্রয়োজন আছে কোনো কিছু? নাই, ঠিক না? আবার আহ আরেকটা উদাহরণ দেখো। ধরো তোমার কাছে প্রশ্ন এরকম যে যদি এটা ক্যাপিটাল হয় তাহলে স্মল লেটার করো, আর যদি স্মল লেটার হয় তাহলে ক্যাপিটাল লেটার করো। ঠিক আছে, তো এটাও করা যায় না? আমরা একটা ইফ স্টেটমেন্ট দিলাম যে যদি এটা ক্যাপিটাল লেটার হয় তাহলে কি করো, আহ এটাকে স্মল, মানে ক্যাপিটাল লেটার যদি হয় তাহলে 32 অ্যাড করো, আর যদি স্মল লেটার হয় তাহলে 32 মাইনাস করো। ঠিক না? তো দেখো এই কাজটা করতে আমাদের কতটুক কি কি ইউজ করা লাগতেছে। একটা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করা লাগতেছে। ঠিক আছে, তো প্রোগ্রামিং এর মাঝে বা প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা এরকম হয় যে তুমি যতটুক পারা যায় ইফ এলস স্টেটমেন্ট গুলা ইউজ না করার জন্য। ঠিক আছে, মানে ইফ এলস স্টেটমেন্ট গুলা কি করে, মানে কোডের মাঝে একটু কমপ্লেক্সিটি বাড়ায় আর কি। ঠিক আছে, মানে কোডটাকে একটু স্লো করে। আর ইফ এলস ছাড়া যদি কোনো কোড লেখা যায় কোডটা অনেক ফাস্ট হয়। ঠিক আছে, তো আমরা আমরা নর্মাল যতটুকু জানি যে এই ক্যাপিটাল থেকে স্মল, স্মল থেকে ক্যাপিটাল, এরকম যদি আমরা কনভার্সন চাই তাহলে আমাদের অবশ্যই ইফ এলস স্টেটমেন্ট ইউজ করা লাগে। কারণ কি, যদি এটা ক্যাপিটাল হয় তখন আমরা এক ধরনের কাজ করা লাগে, আবার যদি স্মল হয় তখন অন্য ধরনের কাজ করা লাগে। ঠিক আছে, তো এখানে অবশ্যই ইফ এলস স্টেটমেন্ট দরকার। কিন্তু আমরা এটা কি ইফ এলস স্টেটমেন্ট ছাড়া জাস্ট একটা লাইনে এই কাজটা করতে পারি, আর সেটাও বিট ওয়াইজ অপারেশন দিয়ে। কিরকম? আমরা জাস্ট একটা কাজ করলাম যে এই যে এই বিটটা আছে না, হ্যাঁ, লেফট সাইড থেকে 3 নম্বর বিটটা, এই বিটটা আমরা জাস্ট টগল করে দিলাম। টগল মিন্স মানে এই বিটটা আমরা কি করে দিলাম, যদি 1 হয় 0 করে দিলাম, আর 0 হয় 1 করে দিলাম। টগল মিন্স এটা আর কি, যে ভাই এটা কিভাবে করবো তাইলে? অবশ্যই আমি আমি দেখাবো অবশ্যই। ঠিক আছে, ধরো এই কাজটা যদি করা যায় তাহলে কি পসিবল না ইফ এলস স্টেটমেন্ট ছাড়া? ধরো আমার কাছে কোন একটা অপারেশন আছে যেটা কি করে, এততম একটা বিটকে কি করে সে টগল করে। টগল অর্থাৎ এটা মানে এটা জাস্ট যদি 0 হয় এটাকে 1 করে দেয়, এটা যদি 1 হয় তাহলে এটাকে 0 করে দেয়। ঠিক আছে, তো এই কাজটা যদি আমরা করি, ওইটা এই নাম্বারের সাথে 32 অ্যাড করার সমান না? বুঝতে পারছো? ওকে, তো আমরা যদি এই কাজটা করি তাহলে আমরা ইফ এলস স্টেটমেন্ট ছাড়াই আমরা কি করতে পারবো, ক্যাপিটাল টু স্মল আর স্মল টু ক্যাপিটাল এই কনভার্সনটা করতে পারবো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই টপিকের আন্ডারে অনেক অনেক কিছু আছে। ঠিক আছে, তো আমি অবশ্যই এত দূর যাবো না, আমি জাস্ট তোমাদেরকে একটা সিম্পল একটা ভিউ দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, ওকে, তো আমরা একটু কোডিং এর দিকে যাই। এই কাজটা আমরা আহ আরেকটু আরেকটু কয়েকটা জিনিস আমরা দেখি, হ্যাঁ। ওকে, সো একটা নাম্বার, বাইনারি নাম্বার 1010। ঠিক আছে, বাইনারি নাম্বারের মধ্যে সবচেয়ে ফেভারিট নাম্বার আমার এইটা, কেন জানি না, এটা হচ্ছে 10-এর বাইনারি বাইনারি ফরম্যাট আর কি। ঠিক আছে, 1010। আমি যে কোনো সময় বাইনারির কোনো এক্সাম্পল লিখলে জাস্ট এটা এটা সবার আগে মাথায় আসে। ওকে, তো একটা বাইনারি নাম্বারকে কিভাবে আমরা ডেসিমালে কনভার্ট করি?
এটা কি মনে আছে? জি টু ভাইয়া। দি পাওয়ার জিরো কি কিভাবে? জিরো টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ওয়ান টু ওয়ান থ্রি টু দি এরকম করে পাওয়ার প্লাস টু টু করে। দি পাওয়ার জিরো, ওয়ান না। ইন্টু জি ভাইয়া, জিরো। ফার্স্টটা টু টু দি পাওয়ার হ্যাঁ, জিরো, তারপর হচ্ছে এটার ওয়ান। জন্য টু টু দি আর পাওয়ার জিরো, এটার জন্য টু টু পাওয়ার দি ওয়ান পাওয়ার ওয়ান ইন্টু ওয়ান, এটার জন্য টু 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 দি পাওয়ার থ্রি, সরি টু 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 দি হবে পাওয়ার টু ইন্টু জিরো, আর এটার জন্য হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান, লাস্টের সবগুলোর যোগফল, ঠিক না? মানে তার মানে একটা বাইনারি নাম্বারকে আমরা কি করতে পারি, আহ কিছু টু এর পাওয়ারের সাম হিসেবে লিখতে পারি, ঠিক আছে না? এগুলো সব টু এর পাওয়ার না? এটা একটা টু এর পাওয়ার, এটা একটা টু এর পাওয়ার, এটা একটা টু এর পাওয়ার, এটা একটা টু এর পাওয়ার। মানে আমরা একটা বাইনারি নাম্বারকে কি করতে পারি, যে কোনো ভাবে কিছু ইউনিক টু এর পাওয়ারের সাম হিসেবে লিখতে পারি, ঠিক আছে? এখন একটা বাইনারি নাম্বারকে যদি আমরা লিখতে পারি টু এর পাওয়ারের সাম হিসেবে, তাহলে ডেসিমাল নাম্বারকেও তো অবশ্যই লেখা পসিবল, ঠিক না? কারণ নাম্বার দুইটার রিপ্রেজেন্টেশন ভিন্ন হলেও নাম্বার তো অ্যাকচুয়ালি সেম, ঠিক আছে না? জাস্ট রিপ্রেজেন্টেশন ভিন্ন, কিন্তু নাম্বার তো সেম। অর্থাৎ আমরা যে কোনো একটা নাম্বারকে আমরা কিছু টু এর পাওয়ারের সাম হিসেবে লিখতে পারি, ঠিক আছে? আর যে সবগুলো পাওয়ার হবে ইউনিক, বুঝতে পারছেন? কারণ কি? জি। জি ভাইয়া, কারণ তবে এই যে বিষয়টা আমরা একটু বড় হয় ডেসিমাল না। থেকে, সরি বাইনারি থেকে ডেসিমালে কনভার্সনের যে পদ্ধতিটা এখান থেকে দেখতে পারতেছি, যে এই ফার্স্ট ডিজিটের জন্য আমরা টু এর পাওয়ার জিরো অ্যাড করি, সেকেন্ড ডিজিটের জন্য টু এর পাওয়ার ওয়ান এড করি। এখন কোন কোন পাওয়ার অ্যাকচুয়ালি অ্যাড হয় এগুলো ডিফাইন করে নির্ভর করে যে এই এই বিটের মধ্যে ওয়ান আছে না জিরো আছে। তো যে বিটে জিরো আছে অ্যাকচুয়ালি টু এর ওই পাওয়ার গুলা কি হয় না, অ্যাড হয় না, ঠিক আছে? যেমন ধরেন 10 কিভাবে লেখা যায়? 8 + 2, না? তো 8 একটা টু এর পাওয়ার, টু পাওয়ার থ্রি, আর টু হচ্ছে একটা টু এর পাওয়ার। ওকে, তো আমরা কোনো বাইনারি নাম্বারকে কি করতে পারি, সাম অফ পাওয়ার অফ টু, সাম অফ ইউনিক পাওয়ার্স অফ টু, এভাবে লিখতে পারি, ঠিক আছে না? অর্থাৎ এখন যদি আমি এটা ডিলিট করি, তাহলে আপনারা কি জাস্ট এই নাম্বারটা দেখে বলতে পারেন যে এটাতে কোন কোন টু এর পাওয়ার আছে? সেকেন্ড আর ফোর্থ। হ্যাঁ, টু টু দি পাওয়ার ওয়ান আছে, আর টু টু দি পাওয়ার থ্রি আছে, ঠিক আছে? অর্থাৎ এই নাম্বারটা কিভাবে লেখা যায়, টু টু দি পাওয়ার ওয়ান প্লাস টু টু দি পাওয়ার থ্রি, যেমন থ্রি। এই যে 8 + 2, ঠিক আছে? জি। তো এই নাম্বারটা কিভাবে কিভাবে লেখা যায়, এটা হবে টু 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 দি টু দি পাওয়ার পাওয়ার জিরো, জিরো জিরো, টু টু দি পাওয়ার টু, প্লাস টু টু দি অ্যান্ড পাওয়ার টু টু দি টু পাওয়ার ফোর টু। অ্যান্ড ফাইভ। প্লাস টু টু দি পাওয়ার ফোর অ্যান্ড ফাইভ। প্লাস টু টু দি পাওয়ার ফাইভ। তো এই সবগুলা টু এর পাওয়ার যদি আমরা অ্যাড করি, তাহলে অবশ্যই এই নাম্বারটা পাওয়া যাবে, ঠিক আছে? এই নাম্বারটা ডেসিমালে পাওয়া যাবে, দেন এটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, তাহলে দেখা যাবে যে এক্সাক্ট এই নাম্বারটা আসে, ঠিক আছে? অর্থাৎ, ওকে, তো আমি যদি এখন একটা কাজ করি, যে এই যে এই সামটা আছে না, এই সামের সাথে আমি টু টু দি পাওয়ার থ্রি অ্যাড করি, টু টু দি পাওয়ার থ্রি কি এখানে আছে? আগে আছে? নাই। না। তো এই এই জায়গার সাথে এইগুলোর সাথে যদি আমি জাস্ট টু টু দি পাওয়ার থ্রি যে ভ্যালুটা এটা যদি অ্যাড করি, তাহলে এই নাম্বারটার কোন জায়গায় চেঞ্জ হবে? জাস্ট এই ডিজিটটা জিরো থেকে ওয়ান হয় না? জি ভাইয়া। ঠিক আছে, তো আমরা যদি টু এর যে পাওয়ারের সাম আছে না, এখানে আমরা যদি একটা ইউনিক পাওয়ার অ্যাড করি, হ্যাঁ, মানে যে পাওয়ারটা আগে নাই, ঠিক আছে, একটা ইউনিক পাওয়ার যদি অ্যাড করি, তাহলে ওইটা ওই নাম্বারের যে বাইনারি ফরম্যাটটা আছে না, হ্যাঁ, ওই বাইনারি ফরম্যাটে কি হয়, ওই বাইনারি ফরম্যাটে
জাস্ট ওই ডিজিটটা একটা একটা পার্টিকুলার একটা ডিজিট জাস্ট চেঞ্জ হয়ে কি হয়, 0 থেকে 1 হয়। ঠিক আছে? তো এই জিনিসটা বুঝতে পারছেন বুঝতে পারছি। যে আমরা জি আগে ভাই। একটা নাম্বার পাইছিলাম যে এই টু এর এই পাওয়ার গুলার সামে, এখন এই পাওয়ার গুলার সামের সাথে আমি যদি একটা নতুন টু এর পাওয়ার সাম অ্যাড করি, সরি টু এর পাওয়ার অ্যাড করি, তখন কি হয়, ওই নাম্বারটা চেঞ্জ হয়ে কি হয়, যে কোনো একটা পার্টিকুলার বিট যেটা 0 ছিল ওইটা 1 হয়। ঠিক আছে, একটা পার্টিকুলার বিট। ওকে, অর্থাৎ কোন একটা বাইনারি নাম্বারের সাথে যদি আমি টু টু এর কোনো পাওয়ার অ্যাড করি, অবশ্যই ইউনিক পাওয়ার যেটা আগে নাই, ঠিক আছে, একটা ইউনিক পাওয়ার যদি অ্যাড করি, তাহলে ওইটা কি করে, ওই নাম্বারের যে কোনো একটা পার্টিকুলার বিটকে সে কি করে, 1 করে। ঠিক আছে? তো এখন আমরা একটু আস্কি ভ্যালুর এক্সাম্পলে যাই। দেখেন, আহ 1 1, ওয়ান, আচ্ছা 0 1 1, এটা হচ্ছে স্মল এ এর আস্কি ভ্যালুর কি বাইনারি রিপ্রেজেন্টেশন। আর এটা হচ্ছে, সরি এটা মুভি 1, হ্যাঁ এটা হচ্ছে ক্যাপিটাল এ এর আস্কি ভ্যালুর বাইনারি রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? তো দুইটার মধ্যে তফাৎ কোন জায়গায়, জাস্ট একটা ডিজিটের মধ্যে তফাৎ, ঠিক না? সরি এটা, হ্যাঁ এটা এটা স্মল এ আর এটা ক্যাপিটাল এ। ঠিক আছে? তো দুইটার মধ্যে কোন জায়গায় তফাৎ দেখেন, জাস্ট এই যে এই বিটটা আছে না, হ্যাঁ এই বিটের মাঝে জাস্ট তফাৎ। এখন দেখেন আমরা যদি ওই যে একটু আগে যে দেখাইলাম টু এর একটা ইউনিক পাওয়ার এড করি, হ্যাঁ আমরা যদি এই নাম্বারের সাথে 0 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 টু টু অ্যাড পাওয়ার করি, ফোর। 2 টু দি পাওয়ার 4 যদি আমরা অ্যাড করি, তাহলে কি হয়, এই যে এই পার্টিকুলার বিটটা 1 হয় না? জি জি ভাইয়া। ভাই। তো 2 টু দি পাওয়ার 4 এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে মানে ডেসিমালের ভ্যালু হচ্ছে 32। ঠিক আছে? অর্থাৎ আমরা হ্যাঁ, অ্যাকচুয়ালি কি 16 করি, হবে। হ্যাঁ 2 টু দি পাওয়ার 4 16 শূন্য হবে। হবে, শূন্য। 0 1 2 3 4, তাহলে আমি মনে হয় একটা ডিজিট কম দিছি। 0 1 2 3 4, ও ঠিক আছে, আরেকটা জিরো আছে। ঠিক, একটা জিরো কম দিছে, তো 2 টু দি পাওয়ার 5 আমার কাছে কম লাগতেছিল আর কি। তো আমরা জাস্ট এই নাম্বারের সাথে কি যদি 2 টু দি পাওয়ার 5 অ্যাড করি, তাহলে কি হয়, এই যে এই পার্টিকুলার বিটটা এটা জাস্ট 1 হয়। ঠিক না? কারণ এই যে এই নাম্বারটার মাঝে কিন্তু 2 টু দি পাওয়ার 5 নাই। এই নাম্বারটাকে যদি আমরা টু এর পাওয়ারের সাম হিসেবে লিখি, তখন দেখবো যে এখানে 2 টু দি পাওয়ার 5 নেই, আছে কি 2 টু দি পাওয়ার 0 আর 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে? 2 টু দি পাওয়ার 5 এখানে অনুপস্থিত। তো আমরা যদি এটার সাথে 2 টু দি পাওয়ার 5 অ্যাড করি, তখন এটা কি হয়, 2 টু দি পাওয়ার, সরি, জাস্ট এখানে একটা বিট কি হয়, 0 থেকে 1 ওয়ান হয়। হয়ে যায়। ঠিক আছে? তো তুমি যদি আবার কোনো এক্সিস্টিং কোনো একটা পাওয়ারের মাঝে আবার এটা যদি অ্যাড করো, তখন কিন্তু এটা মানে একদম ডিফাইন্ড কোনো বিহেভিয়ার পসিবল না। ঠিক আছে? কারণ আমরা জানি যে একটা বাইনারি নাম্বারে কি হয়, প্রতিটা ইউনিট টু এর পাওয়ার থাকে, ইউনিট টু এর পাওয়ারের সাম হিসেবে লেখা যায়। এখন যে টু এর পাওয়ারটা অলরেডি একবার আছে, ওইটাকে যদি আমরা আবার লিখি, তখন একটু অন্য ধরনের কাজ হয়। অর্থাৎ আগের একটা বিট অলরেডি ডিলিট হয়ে আবার কি হয়, পরবর্তী যে বড় একটা পাওয়ার আছে যেটা ইউনিক ওইটাতে যায়। ঠিক আছে? আচ্ছা এটা পরের বিষয়। তো এখন বুঝতে পারছো যে আমরা কি কারণে 32 অ্যাড করি। জি ভাইয়া। Okay, তো 32 তো অ্যাড করলাম আমরা, হ্যাঁ। তো অ্যাড করলে তো আবার ওই যে আগের আগের মতোই ঘুরে ফিরে আগের অপারেশনে গেলাম। এখন দেখি অ্যাড না করে আমরা যদি অন্য কোনো ভাবে এই কাজটা করতে পারি, মানে লজিক্যাল ভাইয়া এন্ড অর উল্টাটা এক্সঅর। করলে কি করব, মানে ক্যাপিটাল এ থেকে যদি স্মল এ তে যাই, না সরি মানে স্মল এ থেকে ক্যাপিটাল এ তে যাই আসছি, তাহলে কি করব? হ্যাঁ,
আচ্ছা দেখাচ্ছি আমি, ঠিক আছে। আমি আস্তে আস্তে যাই। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে, আপাতত টার্গেট হচ্ছে ধরো ক্যাপিটাল এ থেকে স্মল এ তে নেওয়া। তো আমরা এই এই যে বিটটা এটাকে ওয়ান করবো, ঠিক আছে। তো স্মল এ থেকে ক্যাপিটাল এ তে নেওয়ার জন্য আমরা জানি যে এই বিটটা এখন জিরো আছে, ঠিক আছে। তো আমরা যদি এক কাজ করি, যে একটা নাম্বার নেই 1 0 0 0 0 0, এরকম একটা বাইনারি নাম্বার নিলাম আমরা, আর এটাকে এই নাম্বারের সাথে অর করে দিলাম, ঠিক আছে। এই যে এই নাম্বারের সাথে এই একটা নতুন একটা বাইনারি নাম্বার নিলাম, যেটার কি আছে, যে বিটটা আমরা ওয়ান করব আর কি, ওই বিট বরাবর ওয়ান আছে আর বাকিগুলা কি আছে, জিরো আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটার সাথে এটা অর করি, তাহলে কোন বিটটা জাস্ট এফেক্টেড হয়। অর অপারেশনে আমরা যদি কোনো একটা জিরো বিট ইউজ করি, এটার কোনো এফেক্ট আছে? না। অবশ্যই না। অর অপারেশনে জাস্ট ওয়ান এর এফেক্ট আছে, কিন্তু জিরোর কোনো এফেক্ট নাই, ঠিক আছে। তো আমরা কি করলাম, একটা বাইনারি নাম্বার নিলাম যেটার এই এই পার্টিকুলার বিট বরাবর নাম্বারটা ওয়ান আর সবগুলা জিরো, আগেও সব জিরো পরেও সব জিরো। তাহলে আমরা যদি অর অপারেশন করি, তাহলে নতুন যে নাম্বারটা পাবো এটা এরকম হবে না নাম্বারটা? জি ভাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা কোনো কিছু অ্যাড না করেও আমরা কি করলাম, ক্যাপিটাল এ থেকে স্মল এ তে কনভার্ট করতে পারলাম না? বুঝতে পারছেন? বুঝছি ভাই। আমরা কি করলাম, এই নাম্বারের সাথে আমরা একটা নতুন একটা নাম্বার নিজেরা ক্রিয়েট করলাম, ঠিক আছে, আমাদের সুবিধা মতো। তো ওই নাম্বারটাকে আমরা just এটার সাথে অর করলাম। কারণ অর করার পরে আমি দেখলাম যে ওই বিটটা এখন ওয়ান হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এড না করে আমরা কি করতে পারলাম, ওই যে স্পেসিফিক বিটটাকে ওয়ান করার যে অপশনটা, বা 32 অ্যাড করলে যে ওই স্পেসিফিক বিটটা ওয়ান হয়, এই জিনিসটাকে আমরা কি করলাম, একটা বিট ওয়াইজ অর অপারেশন দিয়ে আমরা রিপ্লেস করলাম, ঠিক আছে। তো অবশ্যই অ্যাডিশন অপারেশন থেকে অর অপারেশন ফাস্টার, ঠিক আছে না? তো এখন দেখেন যে ভাইয়া, তাহলে এই নাম্বারটা আমরা বিল করবো কিভাবে, ঠিক আছে। চলেন আমরা একটু দেখি। এখন ধরেন আমাদের কাছে একটা বাইনারি নাম্বার আছে। আমরা চাইতেছি যে এই বাইনারি নাম্বারের এই যে এই বিটটা এটা ওয়ান করব। কিভাবে করা যায়, একটা নাম্বার আমরা ক্রিয়েট করি 1 0 0 0, দেন এই নাম্বারের সাথে আমরা কি করে ফেলি, অর করে ফেলি। তাহলে কি হয়, 1 0 1 1 0 0। তাহলে এই যে এই পার্টিকুলার বিটটা আমরা ওয়ান করতে চাইছিলাম, এটা করা গেছে না? জি ভাইয়া। তাহলে এটা করার জন্য আমাদের কি লাগছে, নতুন একটা নাম্বার লাগছে যেটাতে জাস্ট একটা বিট ওয়ান আর সব বিট হচ্ছে জিরো, ঠিক আছে না? তো ওই নাম্বারটা যদি আমরা বিল করতে পারি, এই যে এই নাম্বারটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি যে এই নাম্বারটা কত হয়, তখন আমরা কি করতে পারবো, খুব ইজিলি এই নাম্বারের সাথে আমাদের গিভেন নাম্বারটাকে অর করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজিটটাকে জিরো থেকে ওয়ানে কনভার্ট করতে পারবো, ঠিক আছে না? বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এখন দেখি আমরা এই নাম্বারটা আসলে কিভাবে বিল্ড করা যায়। ওকে, তো এই যে এই বিটের পজিশন কত, লেফট সাইড থেকে এটা কত ইন্ডেক্সে আছে, 3 ইন্ডেক্সে আছে না? এটাকে যদি আমরা 0 ইন্ডেক্স, জি ওয়ান ভাইয়া। ইন্ডেক্স, 2 ইন্ডেক্স এবং 3 ইন্ডেক্স ধরি, তাহলে এই যে বিটটা আছে না, এই বিটটা হচ্ছে 3 ইন্ডেক্সে আছে। আর এই যে এই নাম্বারটা, এই নাম্বারের ডান দিকে কতটা জিরো আছে? তিনটা। তিনটা জিরো, ঠিক আছে। তাহলে কোনো একটা ম্যাচিং তো আছে দুইটার মাঝে, ঠিক না? মানে দেখা যায় যে আমরা যে এইগুলার বিটটাকে, ইন্ডেক্সই ভাই আমরা ওই যে লেফট সাইড থেকে করি। না না, রাইট সাইড থেকে, রাইট সাইড, আচ্ছা। 0 1 2 3 জিরো বেসড ইন্ডেক্সিং করি আমরা নাম্বারে, বুঝছো? কারণ নাম্বারে যে পাওয়ার কত থেকে শুরু হয়, জিরো থেকে শুরু হয় পাওয়ার। তো এই কারণে আমরা ইন্ডেক্সিং গুলো জিরো থেকে করি। তো 0 1 2 3 মানে এই এ বিটা রিপ্রেজেন্ট করে 2 টু দি পাওয়ার 3 কে,
ঠিক আছে? আর এই যে এই নাম্বারটা আমরা বিল্ড করলাম না, এটা কিন্তু এক্স্যাক্টলি 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে? টু জি টু দি ভাইয়া। পাওয়ার 8। 2 টু দি পাওয়ার n। n এর বাইনারি রিপ্রেজেন্টেড ফর্ম হচ্ছে 1, দেন n টা 0। ঠিক আছে, 1 এর পরে n টা 0। বুঝতে পারছেন? যেমন 2 এর, হুম, 2, সরি, 4, 4 এর বা 2 এর পাওয়ার কত হয়? 2, ঠিক 2। না? তো এটাকে লেখা যায় 1 0 0, অর্থাৎ দুইটা জিরো, 1 এর পরে একটা, 1 এর পরে দুইটা জিরো। বাইনারি নাম্বারে কি হয়, 2 এর পাওয়ার গুলা এরকম হয় 1, দেন অল জিরো। যেমন ভাবে ডেসিমালে 10 এর পাওয়ার গুলা হয়, ওইরকম ভাবে বাইনারিতে 2 এর পাওয়ার গুলা এরকম হয়। ঠিক আছে? আর হেক্সাডেসিমালে 16 এর পাওয়ার গুলা এরকম হয়। অক্টালে 8 এর পাওয়ার গুলা এরকম হয় 1, দেন 0 0 0, এভাবে। ওকে? আচ্ছা, তাহলে আমরা আমরা তাহলে কি করতে পারি, যততম ইন্ডেক্সে আমরা 0 থেকে 1 করব, 2 এর তত পাওয়ারের সাথে কি করলাম, আমরা এই জিনিসটাকে অর করে দিলাম। ঠিক আছে? 2 এর তত পাওয়ারের সাথে আমরা এই জিনিসটাকে, এই নাম্বারটাকে অর করে দিলাম। তাহলে কি হয়, ওই নাম্বারের ওই পার্টিকুলার বিটটা কি হয়, 1 হয়। 1 হয়ে যাবে। ওকে? তো আমরা যদি জানি যে আমাদের নাম্বারের কততম ইন্ডেক্সটা চেঞ্জ করা উচিত বা চেঞ্জ করতে হবে, তখন আমরা কি করতে পারি, 2 এর এততম পাওয়ারটা আমরা নির্ণয় করলাম, দেন ওইটার সাথে অর করে দিলাম। এখন দেখো, 2 এর এততম পাওয়ার বের করার তো অনেক ঝামেলার বিষয়, ঠিক না? এর থেকে তো জাস্ট অ্যাড করে দিলেই ভালো। ঠিক আছে না? আমরা জাস্ট একটা পার্টিকুলার 32 অ্যাড করে দিলাম, এটা তো সহজ ছিল না। বুঝতে পারছেন? আমরা 2 এর এখন একটা পাওয়ার বের করা লাগবে, 2 এর পাওয়ার বের করে দেন ওইটার সাথে অর করা লাগবে। তো 2 এর পাওয়ার বের করাটা একটু ঝামেলার কাজ না? জি জি ভাই, ভাইয়া। এগুলো তো মুখস্থ, মানে মুখস্থ রাখতে হবে নাকি, যে পাওয়ার না না, মানে কোন ডিজিটের 2 পরে এর কোন পাওয়ার ডিজিট? মুখস্থ রাখতে হবে না, তুমি 2 এর পাওয়ার প্রোগ্রাম দিয়ে বের করতে পারবা। একটা লুপ চালিয়ে বের করতে পারবো না 2 এর পাওয়ার? মানে জি লুপ্ত ভাইয়া। ছাড়াই বের হয়ে যাবে? আপনি তো হ্যাঁ, টু টু বলছিলেন দি যে পাওয়ার ইফ 10। এলস ইউজ ধরো করা আমি যাবে না। জানতে চাইলাম 2 টু দি পাওয়ার 10, তো তুমি 10 বার লুপ চালাইলে আর প্রতিবার একটা নাম্বারের সাথে 2 গুণ করলা, তো এটা তো 2 এর পাওয়ার, ঠিক না? 2 টু দি পাওয়ার 10। তো এটা তো অনেক কস্টলি একটা ব্যাপার, মানে আগে অনেক সহজ কাজ ছিল, এটাকে আমরা আরো অনেক কঠিন করলাম, ঠিক না? বাট ফরচুনেটলি আমাদের কাছে একটা টুল আছে যেটা আমাদেরকে 2 এর পাওয়ার খুবই ইজিলি বের করে দেয়। এটাও বিটওয়াইজ টুল। আর এই টুলটার নাম হচ্ছে লজিক্যাল শিফট অপারেটর। শিফট অপারেটরের নাম শুনছো কোনো সময়? অবশ্যই শুনছো। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি, এটা বেশিরভাগই মানে তখন জানে না আর কি, যে শিফট অপারেশনের অ্যাকচুয়াল কাজটা কি। ঠিক আছে? আচ্ছা, ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে আমরা যদি লাস্টে একটা 0 অ্যাড করি, তাহলে এটা আগের নাম্বারের চেয়ে কত গুণ বেশি হয়? 10 গুণ। 10 গুণ বেশি। তাহলে বাইনারি নাম্বারের ক্ষেত্রে যদি আমরা একটা লাস্টে 0 অ্যাড করি, এটা আগের নাম্বারের কত গুণ হয়? 2 গুণ হওয়ার কথা না? জি ভাইয়া। ডেসিমালে একটা 0 অ্যাড করলে এটা হয় 10 গুণ। তাহলে বাইনারিতে যদি আমরা একটা 0 অ্যাড করি, তাহলে এটা অবশ্যই কি হবে, আগের নাম্বারের দ্বিগুণ। ঠিক আছে? তো আমরা যদি এক কাজ করি, সিম্পলি ফার্স্টে আমি একটা 1 নিলাম, 1 এর পরে আমি যদি 3টা 0 অ্যাড করে ফেলি, তাহলে প্রথমবার 1 এর দ্বিগুণ মানে 2, দেন 2 এর দ্বিগুণ মানে 4, দেন 4 এর দ্বিগুণ মানে 8। ঠিক আছে? তাহলে এই নাম্বারটা কত? 8। 8, ঠিক না? অর্থাৎ আমি যদি 2 টু দি পাওয়ার 3 বের করতে চাই, তাহলে আমার কেস জাস্ট সিম্পলি 2 এর পরে লাস্টে 3টা 0 অ্যাড করা লাগবে। ঠিক আছে? একদম সিম্পল না? তো 2 এর পরে যে আমরা লাস্টে 3টা 0 অ্যাড করব, সরি, 1 এর পরে যে লাস্টে 3টা 0 অ্যাড করব, এই কাজটা শিফট অপারেশনের মাধ্যমে খুব ইজিলি করা যায়। আমরা লজিক্যাল শিফট অপারেশনে দেখছিলাম
যে এই যে শিফট অপারেশনের সাইনটা এরকম ছিল। ওকে, শিফট অপারেশনের সাইনটা এরকম ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে শিফট লেফট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে এটা হচ্ছে রাইট। ঠিক আছে, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তো আমি যদি এক কাজ করি, আমি যদি ওয়ান, সরি, আমি যদি কোনো একটা নাম্বার, ধরো আমি লিখলাম 5 লেফট শিফট 2। ঠিক আছে, আমি যদি 5 লেফট শিফট 2 লিখি, এটার মিনিংটা হচ্ছে 5 এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন 101, এটার ডান দিকে তুমি দুইটা জিরো অ্যাড করো। ঠিক আছে, মানে এই অপারেশনটাকে কম্পিউটার এরকম ভাবে নেয় যে 5 এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন, ওই বাইনারি রিপ্রেজেন্টেশনের শেষের দিকে দুইটা জিরো অ্যাড করো। ঠিক আছে, তাহলে দুইটা জিরো অ্যাড করা মানে কি তা, 5 প্রথমবার 2 গুণ হয়, দেন আবার 2 গুণ হয়। ঠিক না? অর্থাৎ 5 থেকে প্রথমে 10 হয়, 10 থেকে এরপর কি হয়, 20 হয়। ঠিক আছে, মানে এক লজিক্যাল শিফট অপারেশন একবার করলে একটা পার্টিকুলার নাম্বার 2 গুণ হয়। ঠিক আছে, দুইবার করলে এটা কি হয়, 4 গুণ হয়। ওকে, তিনবার করলে কত গুণ হয়, 8 গুণ হয়। 8 গুণ। 6 গুণ না, কিন্তু 8 গুণ। ঠিক আছে, কারণ আমরা প্রতিবার দুই 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 গুণ করতেছি। ঠিক আছে, তো দেখেন তাহলে আমরা যদি 2 এর, ধরেন 2 পাওয়ার 3 বের করব, তাহলে আমরা জাস্ট ওয়ান কে কি করলাম, লেফট শিফট করলাম 3 বার। তাহলে আমরা কি পাই, ওয়ানের ডান দিকে তিনটা জিরো, এরকম একটা নাম্বার পাই না? হ্যাঁ, জি ভাইয়া। তাহলে আমরা এটা, তাহলে এটা 2 এর পাওয়ার না, এটা 2 টু দি পাওয়ার 3 না? বুঝতে পারছেন? অর্থাৎ জি এই যে ভাইয়া, এই বুঝতে পারছি। অপারেশনটা, 1 লেফট শিফট 3, এটা মিন করে যে 2 টু দি পাওয়ার 3 3 এর সমান। ঠিক আছে, আপনি যদি কোনো সময় 1 লেফট শিফট 3 করেন, এটা একটা নাম্বার দিবে আপনাকে যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। 1 লেফট শিফট 5 করেন, এটা একটা নাম্বার দিবে যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এখন কেন দেবে এটা, এটা আমরা বুঝলাম তো। জি ভাইয়া, বুঝতে পারছি। আবার যদি আমরা ঠিক উল্টা উল্টা অপারেশনটা করি, সরি, আমরা কিন্তু কম্পিউটারে লেখার সময় সবকিছু আমরা কিন্তু এই যে বাইনারিতে, সরি, ডেসিমালে লিখি। ঠিক আছে, আমরা যখন রাইট শিফট অপারেশন বা লেফট শিফট অপারেশন লিখবো, ওই অপারেশন গুলো আমরা কিন্তু, ইনস্ট্রাকশন গুলো আমরা কিন্তু এই যে ডেসিমালেই লিখি। কিন্তু কম্পিউটার কি করে, ওইটার বাইনারিতে সে কাজটা করে। ঠিক আছে, এটা আবার ফেস লাগাই না। ঠিক আছে, তো আমরা 5 রাইট শিফট করি এখন, 5 রাইট শিফট 2 করলাম। ঠিক আছে, তো এটার ভ্যালু কত হয়, 5 এর বাইনারি হচ্ছে 101। ঠিক আছে, তো রাইট তার শিফট আগে দুইটা জিরো অপারেশনের হয়। মানে হচ্ছে রাইটের দিক থেকে দুইটা ডিজিট কেটে দাও। ঠিক আছে, তো রাইটের দিক থেকে দুইটা ডিজিট কাটলে এটার ভ্যালু কত থাকে, জাস্ট 1 থাকে। ওকে, লেফট শিফট মানে হচ্ছে রাইটের দিকে ডিজিট অ্যাড করো, অ্যাড করার সময় আমরা অবশ্যই জিরো অ্যাড করব। আর রাইট শিফট মানে হচ্ছে রাইটের দিক থেকে এতটা ডিজিট কমাও। ঠিক আছে, তো রাইট শিফটের আরেকটা মিনিং হচ্ছে এটাকে 2 দ্বারা ডিভাইড করা। বুঝছো? তো 5 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করতে চাই, তাহলে আমরা লিখবো 5 রাইট শিফট 1। মানে 5 কে আমরা কি যদি 2 দ্বারা একবার ডিভাইড করি, তাহলে 5 রাইট শিফট 1। দেখো 5 রাইট শিফট 1 করলে কি হয়, 101 থেকে যদি আমরা একটা ডিজিট বাদ দিই ডান 10 দিকে, মানে 2 তাহলে কি থাকে। থাকে, 10। ঠিক না? তো এই 10 মানে কি, এটা একদম বাইনারি ফরম্যাট, এটার মিনিং হচ্ছে 2। তো 5 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে কত হয়, ভাগফল 2 হয় না? জি ভাইয়া, ইন্টিজার তো ভ্যালু 2 আসে। হ্যাঁ, রাইট শিফট অপারেশন মানে প্রতিবার 2 দ্বারা ইন্টিজার ডিভিশন কিন্তু এটা। ঠিক আছে, মানে ভাগশেষ নাই, জাস্ট ভাগফলটা স্টোর হয়।
ওকে, তাহলে আমরা কোনো নাম্বারকে যদি দুই দ্বারা একবার ডিভাইড করি, হ্যাঁ, এটাকে আমরা রাইট শিফট অপারেশনের মাধ্যমে করতে পারি না? জি যদিও ভাইয়া করতে রাইট পারি। শিফট অপারেশনের এতটা ইউজ নাই এখানে, ঠিক আছে, কারণ আমরা দুই দ্বারা ডিভাইড করা আসলে খুব একটা সিগনিফিকেন্ট কোনো একটা কাজ না, ঠিক আছে। কিন্তু লেফট শিফটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন দেখেন, আমরা টু এর একটা পার্টিকুলার পাওয়ার বের করব, খুব ইজিলি বের করে ফেললাম লেফট শিফট দিয়ে, ঠিক আছে। আর এই অপারেশন গুলো কিন্তু খুবই ফাস্ট, ঠিক আছে, এগুলা কিন্তু খুবই ফাস্ট, কম্পিউটার হ্যান্ডেল করতে পারে। মানে আমাদের অ্যাড সাবট্রাক্ট এইসব অপারেশন থেকে ওইগুলা, মানে লজিক্যাল লেফট শিফট, রাইট শিফট, এন্ড অর এক্সঅর, এই কাজগুলা কম্পিউটার খুবই ফাস্ট করতে পারে, কারণ এগুলার জন্য কম্পিউটারের কাছে কি আছে, পার্টিকুলার কিছু সার্কিট রেডি করা আছে, ঠিক আছে। তো তুমি যখন ওয়ান লেফট শিফট থ্রি দিবা, তখন এটা জাস্ট ওই পার্টিকুলার সার্কিটের মাধ্যমে এক্সিকিউট হয়, আর ওই সার্কিট গুলা খুবই ফাস্ট আর খুবই সিম্পল সার্কিট, ঠিক আছে। ইনক্রিমেন্টর সার্কিট পড়ছো? ইনক্রিমেন্টর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ওই যে জি প্লাস ভাইয়া প্লাস, করছি। প্লাস প্লাস পড়ছো, কিন্তু এটার কোনো সার্কিট এখনো দেখো নাই না। না ভাইয়া সার্কিট দেখিনি। প্লাস প্লাস মানে কি, কোনো একটা ভ্যালু এক বাড়াই দেওয়া, আর মাইনাস মাইনাস মানে কোনো একটা ভ্যালু এড, এক কমাই দেওয়া, ঠিক না? তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তো আমরা সামের মাধ্যমেও করতে পারি। কোন একটা নাম্বারের সাথে এক যোগ করলেই তো হয়, প্লাস প্লাস কেন দরকার, ঠিক না? আবার এক বিয়োগ করলেও তো হয়, মাইনাস মাইনাস কেন দরকার? কেন দরকার বুঝতে পারছো? কারণ প্লাস প্লাস অপারেশন আর প্লাস অপারেশন, মানে প্লাস ওয়ান অপারেশন, দুইটার কাজ সেম হলো, দুইটার এক্সিকিউশন কিন্তু ভিন্ন, ঠিক আছে। আমরা যদি কোনো একটা ভ্যালুর সাথে ওয়ান অ্যাড করি, এটা একটা সার্কিটের মাধ্যমে এক্সিকিউট হয়। আবার কোনো একটা ভ্যালুকে প্লাস প্লাস করি, অর্থাৎ এটা ইনক্রিজ করি ওয়ান, তাহলে এটা কিন্তু অন্য একটা সার্কিট দিয়ে এক্সিকিউট হয়। তো দুইটা সার্কিটের মাঝে প্লাস প্লাস সার্কিটটা অনেক ফাস্ট, ঠিক আছে। কারণ আহ, তো অনেক ফাস্ট হওয়ার কারণে কি হয়, এটা আমাদেরকে একটু সামান্য হলেও কি কি দেয়, আগেরটার থেকে একটু ফাস্টার রেজাল্ট দেয়, ঠিক আছে। এই কারণে দেখবা লুপের মাঝে যে আমরা আই এর ভ্যালু এক এক করে বাড়াই না, প্রতিবার আই প্লাস প্লাস করি। লুপ পড়ছো না তোমরা? জি ভাইয়া। লুপের মধ্যে আমরা কি করি, আই প্লাস প্লাস করি, আই প্লাস ইকুয়াল ওয়ান না দিয়ে আমরা কি করি, ম্যাক্সিমাম টাইমে আই প্লাস প্লাস করি। দেখবেন বেশিরভাগ কোডারই যারা লুপ লেখে, তারা তারা মানে সিম্পলি আই প্লাস প্লাস লেখে। কারণ কি, প্রতিবার মানে একটা লুপ তো অনেকবার চলে, তো অনেকবার আমরা এই যে অ্যাড করার চেয়ে অনেকবার যদি আমরা প্লাস প্লাস করি, তো একটা অপারেশনে হয়তো এত বেশি একটা এফেক্টিভ কিছু করে না, হ্যাঁ। কিন্তু অনেকগুলো অপারেশন যদি হয়, তো অনেকগুলো অপারেশন যদি সামান্য সামান্য করে আমার টাইম সেভ করে, তাহলে কি হয়, আমার ওভারঅল একটা যথেষ্ট অ্যামাউন্ট অফ টাইম কি হয়, সেভ হয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমার আজকের লেকচারের উদ্দেশ্য এটাই, যে তোমাদেরকে বিটওয়াইজ অপারেশনের সাথে just পরিচয় করাই দেওয়া আর কি। হ্যাঁ, বিটওয়াইজ অপারেশনের প্রতি একটু ইন্টারেস্ট জাগাই দেওয়া। অ্যাকচুয়ালি তোমরা এখনো ওই পর্যায়ে নাই যে তোমাদেরকে বিটওয়াইজ অপারেশনের যে ভালো ভালো টপিক গুলো এগুলো দেখানো। ওকে, তো আমরা যেটা শুরু করছিলাম এটা একটু শেষ করি ভালোভাবে। আমাদের টার্গেট কি ছিল, স্মল টু স্মল লেটার টু ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার টু স্মল লেটার, ঠিক আছে। তো আমরা আহ, একটা পার্টিকুলার বিট জিরো থাকলে এটাকে ওয়ান করার পদ্ধতি দেখলাম, ঠিক না? আমরা কি করব, এই পার্টিকুলার বিটটা কততম ইন্ডেক্সে আছে এটা যদি আমরা জানি, হ্যাঁ, তখন আমরা কি করব, টু এর তত পাওয়ার আমরা কি করব, এটার সাথে অর করে দেব। যোগ না, কিন্তু অর করব, ঠিক আছে। তুমি যোগ যদি করো, এডিশন যদি করো, তাহলে কিন্তু সেম রেজাল্ট আসে এটার, বুঝতে পারছো? কারণ টু এর এই পাওয়ারটা তো এটার সাথে নাই। তো তখন যদি আমরা এই জিনিসটা অ্যাড করে দিই, হ্যাঁ, এটা জাস্ট এখানে অর করার কিন্তু সমপর্যায়ে কাজটা করে, ঠিক আছে। ওকে, ভাইয়া এখানে 101 হওয়ার কথা না লাস্টে, নাকি অন্য নিয়মে হয়েছে? কোনটা? একদম রাইট সাইডেরটা। লাস্ট একধারে রাইট সাইডে ওয়ান হবে না, নিচে, নিচে ভাইয়া যেখানে নিচে একবার মানে নিচে। ও আচ্ছা ভ্যালু। আচ্ছা, ওয়ান, এটা ওয়ান, ওকে ওকে। তো 101101। তো আমরা একটা পার্টিকুলার বিট কি করলাম,
জিরো করতে পারি, ঠিক আছে। এখন দেখি, ওকে, আমরা এটার কোডটা দেখি, হ্যাঁ, কিভাবে করতে পারি আমরা। বিট ওয়াইজ আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, ঠিক আছে। ক্যারেক্টারটা আমরা মনে করলাম যে এটা একটা ক্যাপিটাল লেটার, ঠিক আছে, ক্যাপিটাল লেটার এ। এখন আমরা এটাকে স্মল লেটারে কনভার্ট করব, ঠিক আছে। তো স্মল লেটারে কনভার্ট করা মানে কি, ওই যে লেফট সাইড থেকে যে 7 নাম্বার যে বিটটা, হ্যাঁ, লেফট সাইড থেকে 7 নাম্বার যে বিটটা, ওইটা আমরা কি করে দেব, এটাকে 0 থেকে 1 করে দেব, ঠিক না। এই যে 0 1 2 3 4 5, সরি, 6 নাম্বার বিটটা না। তো 6 নাম্বার বিটের ইন্ডেক্স কত, 5। বুঝতে পারছেন, আমাদের জিরো বেস ইন্ডেক্সে ধরলে এই 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 নাম্বারের ইন্ডেক্সটা কত, 5। অর্থাৎ এটাকে আমরা 1 করব এখন, হ্যাঁ। তো এটাকে 1 করা মানে মিনিং কি, এটাকে 1 কিভাবে করা যায়, আমরা 2 টু দি পাওয়ার 5 দিয়ে যদি এই নাম্বারটাকে অর করি তাইলে হয় না। ওই যে এখানে জি আমরা ভাইয়া। যেভাবে করলাম, যে আমরা থার্ড ইন্ডেক্সটাকে যদি আমরা 1 করতে চাই, আমরা শিওর আছি যে এটা 0, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এটা 0 আছে। তো এখন আমরা এটাকে 1 করব, তো 1 করতে গেলে আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার এই ইন্ডেক্সটা যে নাম্বার আসে ওই নাম্বারের সাথে আমার যে কারেন্ট নাম্বারটা আছে ওইটাকে অর করে দেওয়া, ঠিক আছে। তো আমরা সিএইচ ইকুয়াল লিখলাম, যে সিএইচ অর, লজিক্যাল অর অপারেশন এই চিহ্ন দ্বারা লেখা হয় আর কি, ঠিক আছে। এটা অর অপারেশন, এটা এন্ড অপারেশন, আর এটা হচ্ছে এক এক্সোর অপারেশন, ঠিক আছে। তো এখন আমরা কি করা উচিত, অর করা উচিত না, কার সাথে অর করব, মানে সি এর যে এই যে ক্যারেক্টারটা, আমরা কিন্তু ক্যারেক্টারের সাথে নাম্বার অর করতেছি, ঠিক আছে, কিন্তু কম্পিউটার কি করবে, ওই ক্যারেক্টারের যে আস্কি ভ্যালু আছে না, তার সাথে কিন্তু কম্পেয়ারটা করবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা করবে। তো আমাদের এত চিন্তা করার দরকার নেই। তো এটার সাথে আমরা কাকে অর করার কথা, 2 পাওয়ার 5, ঠিক না। এই যে এটা যেহেতু, এই ডিজিটটা যেহেতু 5 ইন্ডেক্সে আছে, 0 1 2 3 4 5, তাহলে আমরা কত অর করার কথা, 2 পাওয়ার 5, মানে 2 পাওয়ার 5, ঠিক আছে। তো আমরা 2 পাওয়ার 5 কিভাবে বের করব, 1 লেফট শিফট 5, ঠিক আছে। হ্যাঁ না, বলো কিছু। হ্যাঁ, আবার একটু বলেন। 1 লেফট শিফট 5। হ্যাঁ, আমরা চাইতেছি যে ক্যারেক্টার আছে না, ক্যারেক্টারের যে বাইনারি ফরম্যাটটা, হ্যাঁ, ওইটার 5তম ইন্ডেক্স, 5তম ইন্ডেক্সটাকে 1 করব। এই যে ঠিক যেমন এখানে করছি, হ্যাঁ, এই নাম্বারটাকে আমরা, এই নাম্বারটার 3তম, থার্ড যে ইন্ডেক্সটা আছে, ওই থার্ড ইন্ডেক্সটাকে আমরা 1 করব। তার মানে কি, এই নাম্বারের সাথে আমরা কি কি ওর করা উচিত, এমন একটা নাম্বার যেটা হচ্ছে 2 এর 3 পাওয়ার, মানে 2 পাওয়ার 3, ঠিক না। তো এই নাম্বারের সাথে আমরা, যদি আমরা 2 পাওয়ার 3 অর করি, তাইলে এই যে নতুন যে নাম্বারটা পাবো আমরা, ওই নাম্বারটার মধ্যে কি থাকবে, সব এই নাম্বারের মতো থাকবে, জাস্ট থার্ড ইন্ডেক্সটা কি থাকবে, 1 থাকবে, ঠিক আছে। তো আমরা একটা ক্যারেক্টারকে আমরা কি করব, চেঞ্জ করব কিভাবে, ওই ক্যারেক্টারের ফিফথ যে বিটটা আছে, ওই ফিফথ বিটটা আছে 0, ওইটাকে আমরা 1 করে দিব। তাহলে এটি কি হয়, ক্যাপিটাল লেটার থেকে এটা স্মল লেটারে কনভার্ট হয়, ঠিক আছে। তো আমরা কি করলাম, ক্যারেক্টারের সাথে 1 লেফট শিফট 5, অর্থাৎ এটা এটা কি মিন করে, এটা হচ্ছে 2 এর পাওয়ার, ঠিক আছে। 1 লেফট শিফট 5 মিনস 2 পাওয়ার 5, ঠিক আছে। তো ওই ক্যারেক্টারের সাথে যদি আমরা 2 এর পাওয়ার 2 পাওয়ার 5 যদি অর করি, তাহলে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে কি হবে, লোয়ার কেস হবে না, জি ভাইয়া। পার্সেন্ট সি
সিএইচ, দেখি আমরা রান করে এটা লোয়ার কেস হয় কিনা। এই যে আমরা এ দিলাম, লোয়ার কেস এ হচ্ছে। আমরা যদি ডি দেই, লোয়ার কেস ডি হচ্ছে, ঠিক আছে। আমি জিনিসটা একটু তোমাদেরকে দেখাই। 0 1 1, 0 0 0, 4টা 1। আমাদের এখানে যে কাজটা হচ্ছে এটা হচ্ছে 0 1 1, 4টা 1। তো এটা হচ্ছে স্মল এ এর আস্কি ভ্যালু, ঠিক আছে। তো ক্যাপিটাল এর আস্কি ভ্যালুটা কি? 0 1, এই বিটটা থাকবে 0, দেন 4টা 0, লাস্টে একটা 0, ওয়ান হবে। লাস্টে 1 আছে, 4টা 0 1, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যাপিটাল এ এর আস্কি ভ্যালু। তো আমাদের টার্গেট কি? ওই যে এই বিটটাকে 1 করা, ঠিক না? এই যে এই বিটটা 1 করা। তো এই বিটটা এই বিটটার ইন্ডেক্স কত? 0 1 2 3 4 5। তো এটার ইন্ডেক্স হচ্ছে ফাইভ। 5 ইন্ডেক্স। তাহলে এটাকে এটাকে যদি আমরা 1 করতে চাই, তাহলে আমাদের একটা নাম্বার লাগবে যেটা হচ্ছে 1, মানে এই বরাবর 1, আর বাকি সবগুলা কি? 0, ঠিক না? তো এই নাম্বারের সাথে যদি আমরা উপরের নাম্বারটাকে অর করে দিই, তাহলে যেটা পাই এটা হচ্ছে 1 0 0 0 0 1 1 0, ঠিক আছে। ওই যে স্মল এ এর আস্কি ভ্যালু এটা, ঠিক না? তো আমাদের টার্গেট কি? ক্যাপিটাল এর ফিফথ ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে এটাকে 1 করে দেওয়া। তো এটাকে 1 করে দেওয়ার জন্য আমরা কি করতে পারি? জাস্ট নর্মালি আমরা 32 অ্যাড করলে যে কাজটা হয়, এই কাজটা যদি আমরা বিটওয়াইজ এর মাধ্যমে করি, বিটওয়াইজ অপারেশনের মাধ্যমে, তাহলে আমাদের কি করা লাগে? একটা নাম্বার বিল্ড করা লাগে, ক্রিয়েট করা লাগে, যে নাম্বারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে। আমরা যেহেতু ফিফথ ইন্ডেক্সটা চেঞ্জ করব, তো আমাদের একটা নাম্বার বিল্ড করা লাগে যে নাম্বারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে। তো 2 টু দি পাওয়ার 5 এর সাথে যদি এখন আমরা কি করে দেই, এই আগের নাম্বারটাকে অর করে দিই, তাহলে যে নতুন একটা নাম্বার ক্রিয়েট হবে, ওই নাম্বারটা হচ্ছে কি? স্মল এ এর আস্কি ভ্যালু, ঠিক আছে না? তো এখানে দেখে আমরা এই কাজটা করছি। এটা হচ্ছে আগের মানে ক্যাপিটাল এর আস্কি ভ্যালু সিএইচ, দেন এটাকে এটার সাথে আমরা অর করলাম। কাকে অর করলাম? 2 টু দি পাওয়ার 5 কে অর করলাম, ঠিক আছে। তো 2 টু দি পাওয়ার 5 কে অর করা মানে কি? তা এটার, সরি, এটার মানে হচ্ছে যে আর 32 যোগ করা এটার নাম্বার। ফিফথ ইন্ডেক্সে যে বিটটা আছে ওইটাকে 1 করে দেওয়া, ঠিক আছে। তো ওইটাকে 1 করে দেওয়ার পর এটা কি হয়? এটা স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়। ওকে। তো এই কাজটা একবার যদি আমরা জাস্ট করি, এটা আসলে কোনো মানে একটা সিগনিফিকেন্স তৈরি করে না। মানে এটা জাস্ট আমরা সিএইচ ইকুয়ালস সিএইচ প্লাস 32, হ্যাঁ, এটা এটা করলে তো হয়, হয় না? জি ভাইয়া, জাস্ট ফাস্ট হওয়ার জন্য আমরা ওই মেথডে করছি। হ্যাঁ, কিন্তু আমরা যদি এই কাজটা অনেকবার করা লাগে, এমন একটা কোড যে এটার মধ্যে অনেক মিলিয়ন মিলিয়ন বার সেম কাজটা হচ্ছে, ঠিক আছে। তো মিলিয়ন মিলিয়ন বার যদি কাজটা হয়, এরকম কোনো কাজ হয়, তখন ওইটাকে যদি আমরা একটু ফাস্টার করতে পারি, তো তাহলে 1 মিলিয়ন বার আমরা একটা ফাস্টার অপারেশন ইমপ্লিমেন্ট করলাম, অর্থাৎ আমাদের টোটাল অপারেশনটা কি হয়? ফাস্টার হয়। ওকে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা টগল করতে পারি, ঠিক আছে। আমরা তো দেখলাম যে পার্টিকুলার বিট আমরা 0 থেকে 1 করলাম, ঠিক আছে। এখন আমরা দেখি টগল করা যায় কিভাবে। দেখেন, আমরা সেম নাম্বারটাই আবার বিল করলাম, ঠিক আছে। সেম নাম্বারটাই বিল করলাম। এখন আমরা একটা কাজ করি, XOR করে দিই। আগে করছিলাম কি? অর করছিলাম না। এখন আমরা XOR করে দিই। এখন XOR এর প্রপার্টি কি? XOR এর প্রপার্টি কি বলেন? আমি যদি 1 আর 1 XOR করি, তাহলে কি হয়? 0 হয়। 0। 1 আর 0 XOR করলে 1। 1 হয়। 0 0 XOR করলে 0। 0 হয়। অর্থাৎ XOR এর লজিক হচ্ছে দুইটা নাম ডিজিট যদি সেম হয় তাহলে আনসার 0, আর দুইটা ডিজিট যদি ভিন্ন হয় তাহলে আনসার 1, ঠিক আছে।
জি ভাইয়া। ওকে, তো আমরা যদি এখানে এক জোর করে দিই তাহলে দেখেন কি হয়। এক জোড়ের মাঝে কিন্তু জিরোর কোনো এফেক্ট নাই। কেন নাই আমি বলতেছি, কারণ দেখেন ওয়ান এর সাথে যদি জিরো এক জোর করা হয় তাহলে কিন্তু ওয়ানই থাকে, জিরোর সাথে যদি জিরো এক জোর করা হয় তাহলে কিন্তু জিরো থাকে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা ডিজিটের সাথে যদি আপনি জিরো এক জোর করেন তাহলে ওই ডিজিটটা জাস্ট আনচেঞ্জ থাকে। ঠিক আছে, তার মানে আমরা ওই যে অর করার সময় আমাদের টার্গেট কি, আমরা জাস্ট ফিফথ যে ইন্ডেক্সটা আছে ওইটা নিয়ে আমাদের টার্গেট, ওইটাকে চেঞ্জ করা, কিন্তু আর সবগুলা যাতে যেন সেম থাকে ওইটাও তো নিশ্চিত করা লাগবে, ঠিক না? তো আমি যদি এক জোর করি তাহলে দেখা যায় যে বাকি যে ডিজিট গুলো আছে ওগুলা জিরো থাকার কারণে জিরোর সাথে কোনো কিছু এক জোর হলে চেঞ্জ হয় না। তো ওই প্রপার্টির কারণে কি হয়, বাকি ডিজিট গুলা কিন্তু অ্যাজ সেম অ্যাজ থাকে। ঠিক আছে, ওকে, তো সবাই সেম থাকলো। এখন এখানে আসেন, ওয়ান এন্ড জিরো এক জোর করলে কি হয়? ওয়ান হয় না? ওয়ান হয়। ওয়ান হয়, ওয়ান, জিরো। তো দেখেন এই ডিজিটটা জিরো থেকে ওয়ান হইলো কিনা, হয়েছে? হয়েছে। আবার আমি যদি উল্টা উল্টা দিক থেকে চিন্তা করি, ধরেন এটা আগে ওয়ান আছে, ঠিক আছে, মানে আমি স্মল লেটার থেকে চিন্তা করলাম। এখন আমি কি করলাম, ওয়ান জিরো 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 জিরো, এটাকে একজোর এক্স করলাম। নর করলে উল্টা হয়ে যাবে। হ্যাঁ, তো বাকি সব ডিজিট গুলা সেম থাকলো, কারণ কি জিরোর সাথে কারো একজোর করলে কোনো চেঞ্জ আসে না। তো এখন কি ওয়ান আর ওয়ানে একজোর করলে কি হয়? ও জিরো হয়, হচ্ছে জিরো। ঠিক না? ওয়ান আর ওয়ানে একজোর করলে জিরো হয়। এখন দেখেন এটা ছিল ওয়ান, এটা হয়েছে জিরো, আর এখানে ছিল জিরো, আর জিরো থেকে কি হয়েছে, ওয়ান হয়েছে। অর্থাৎ আমরা কোন অপারেশনটা করছি, টগল অপারেশনটা করছি না? আমরা একটা পার্টিকুলার বিটের মাঝে আমরা কি করছি, টগল অপারেশন করছি। ঠিক আছে, টগল অপারেশন মিনস এটা যদি জিরো হয় তাহলে এটাকে আমরা ওয়ান করে দিলাম, এটা যদি ওয়ান হয় তাহলে এটাকে আমরা কি করে দিলাম, জিরো করে দিলাম। ঠিক আছে, তার মানে আমাদেরকে আর কি করা লাগবে না, কোনো এই যে ইফ এলস স্টেটমেন্ট লাগবে না। আমরা just এখানে যদি অরের অরের বদলে টগল অপারেশনটা ইউজ করি, সরি এক্সোরটা ইউজ করি, তাহলে দেখেন যদি এটা ক্যাপিটাল লেটার হয় তাহলে এটা অবশ্যই স্মল লেটারে কনভার্ট করবে, আর এটা যদি স্মল লেটার হয় তাহলে কিসে কনভার্ট করবে, ক্যাপিটালে কনভার্ট করবে। দেখছেন? জি ভাইয়া। তো আমরা খুবই সিম্পল একটা অপারেশনকে অনেক জটিল করলাম, ঠিক না? জাস্ট ইফ ক্যাপিটাল লেটার দেন এড 32, এলস সাবট্রাক্ট 32, এত সিম্পল একটা অপারেশনকে আমরা এত জটিল করলাম। হ্যাঁ, জটিল করার কারণ কি, ফাস্টার আউটপুট, ঠিক না, ফাস্টার ইমপ্লিমেন্টেশন। তো বিট ওয়াইজ অপারেশনের মানে মেইন টার্গেটটা হচ্ছে যে আমরা কম্পিউটারের কিছু অপারেশন আছে যেগুলোকে আমরা বিট ওয়াইজ কিছু অপারেশন দ্বারা রিপ্লেস করি। হ্যাঁ, কম্পিউটার তো সবকিছুই অবশ্যই বিট দিয়ে করে, কিন্তু এরপরেও কিছু অপারেশন আছে যেগুলা যেগুলা বেশ কয়েকটা সার্কিট দিয়ে করা যায়। তো যে সার্কিটটা আমাদেরকে সবচেয়ে বেস্ট ওয়েতে আউটপুট দেয় ওই সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করা হচ্ছে বিট ওয়াইজ অপারেশন। ঠিক আছে, তো বিট ওয়াইজ অপারেশনের আন্ডারে কি কি আসে? এখন মনে পড়ছে ভাইয়া, বিটওয়াইজ অপারেটর পড়ছিলাম এক্সঅর আর এক্সনর। লজিক্যাল এন্ড, অর, এক্সর, নট, নর, এক্স, এক্স নট, মানে এই ধরনের কিছু গেট ছিল না? দেন লেফট শিফট, রাইট শিফট। ওকে, তো লজিক্যাল, সরি, বিটওয়াইজ অপারেশনের বেসিকটা আমরা ধরতে পারছি তো। জি ভাই। আমি জাস্ট একটা সিম্পল উদাহরণই দেখালাম যে আমরা কিভাবে কোন একটা পার্টিকুলার বিটকে জিরো আছে জিরো থেকে ওয়ান করতে পারি, আবার আরেকটা অপারেশন কি, কোন একটা পার্টিকুলার বিটকে টগল করতে পারি।
ঠিক আছে। এখন আরেকটা অপারেশন কিন্তু বাকি আছে। কিরকম? একটা একটা পার্টিকুলার বিট ওয়ান আছে, এটাকে তুমি জিরোতে কনভার্ট করো। অর্থাৎ মানে এটা ওয়ান থাকুক আর জিরো থাকুক, এটাকে তুমি ওয়ানে কনভার্ট করো। ঠিক আছে। তো এই অপারেশনটা কিভাবে করা যায়? ধরেন এই যে পার্টিকুলার বিটটা, এটা এটা ওয়ান আছে, বা ওয়ান আছে কিনা জিরো আছে এটা আমি ধরেন জানি না। ঠিক আছে, আমি এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিই। মানে এটা ওয়ান না জিরো আছে এটা আমি জানি না, কিন্তু আমি চাই যে এটা ওয়ান হোক। আমি এমন একটা আনসার বিল করবো যে এখানে এটা ওয়ান, যেন গ্যারান্টিড হয়। ঠিক আছে, আর বাকিগুলা সেম। তাহলে এই এই কাজটা করার জন্য আমাদের কি করা উচিত বলেন তো? এক্স নর ইউজ করলে কি হবে? হুম। এক্স নর যেটা আছে ভাইয়া, ওই যে দুইটা মানে ডিফারেন্ট থাকলে ভ্যালু জিরো হয়। এক্স নট। এক্স নর যেটা ভাইয়া, ওইটা করলে ও কি এক্স হবে নাকি? নর। আচ্ছা। ওকে, এক্স নর করলে এই যে জিরো, আমরা যে এই যে ভ্যালু গুলো আছে না, হ্যাঁ এই ভ্যালু গুলা চেঞ্জ হয়ে যায় না? ও দেখেন আচ্ছা, এখানে হ্যাঁ। জিরো জিরো আছেন, জিরো জিরো অর করলে তো আপনার জিরো আসার কথা, কিন্তু আপনার একটা ওয়ান আসবে তো অন্য ভ্যালু গুলা কি হয়, চেঞ্জ হয়ে যায়, ঠিক না? আচ্ছা ওয়ান না, সরি, ওয়ান করা তো ইজি। মানে আমরা চাই যে এটা জিরো হোক। ঠিক আছে, মানে এই পার্টিকুলার বিটটা জিরো হোক। ওয়ান তো জাস্ট আমরা ওই যে এই নাম্বারটা আছে না, টু এর পাওয়ার দিয়ে অর করলেই তো ওয়ান হয়। তাহলে ভাইয়া নর্মাল এন্ড ইউজ করলে হবে না? ওয়ান বা জিরো যাই থাকুক, ওইটার সাথে তো জিরো গুণ দিলে জিরো হ্যাঁ, হবে। নর্মাল এন্ড করলে হয়, ঠিক না? অর্থাৎ এই বিটের বরাবর যদি জিরো থাকে, হ্যাঁ এই বিটের বরাবর যদি জিরো থাকে, আর এটার সাথে আমরা যদি এন্ড করি, তাহলে কি হয়? এই বিটটা অবশ্যই যে জিরো হয় এটা আমরা কনফার্ম করতে পারি, ঠিক না? কিন্তু ওই যে জি ভাইয়া। বাকি বিট গুলো আছে না, বাকি বিট গুলো তো চেঞ্জ হয়ে যায়। বাকি বিট গুলা চেঞ্জ হয় না? হ্যাঁ, যেখানে ওয়ান থাকবে ওটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো বাকি বিট গুলা যে চেঞ্জ হয়, তো বাকি বিট গুলা যাতে চেঞ্জ না হয়, যেন চেঞ্জ না হয়, কারণ ওইগুলাতে কি দরকার? ওয়ান দরকার না? কারণ জি এন্ড ভাইয়া। অপারেশনে, এন্ড অপারেশনে কার কোনো এফেক্ট নাই, ওয়ানের কোনো এফেক্ট নাই। ঠিক আছে, ওয়ানের সাথে যে কোনো নাম্বারকে এন্ড করলে ওই নাম্বারটাই হয়। ঠিক আছে। তো আমাদের এইরকম একটা নাম্বার বিল্ড করা দরকার, and এইরকম একটা নাম্বার বিল্ড করা তো মনে হইতেছে যে খুবই কঠিন, কারণ এটা তো টু এর পাওয়ার না, ঠিক না? তো আমরা এরকম একটা নাম্বার বিল্ড করতে পারি। দেখেন, ফার্স্টে আমরা আগে যে নাম্বারটা বিল্ড করছিলাম একটা টু এর পাওয়ারে বিল্ড করলাম। তো টু এর পাওয়ার বিল্ড করা মানে কি? এই যে জিরো জিরো ওয়ান জিরো জিরো, মানে এটার আগেও জিরো পরেও জিরো। ঠিক আছে। এখন এই নাম্বারটাকে যদি আমরা ফ্লিপ করে দিই, হ্যাঁ ফ্লিপ করলে কি হয়? একটা নাম্বারকে ফ্লিপ করলে, ফ্লিপ করার কিন্তু বাইনারিতে একটা ইয়ে আছে, অপারেশন আছে। কি হয়, এটার সবগুলা ডিজিট কি হয়, নট জাস্ট, করে দিলে। না নট না, সরি, নট না, ফ্লিপ। ঠিক আছে, মানে সম্পূর্ণ, সম্পূর্ণ ওই যে নাম্বারের সবগুলা ডিজিট উল্টে যায় জাস্ট। ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ান, এটা হবে ওয়ান, এটা হবে জিরো, এটা হবে ওয়ান, এটা হবে ওয়ান। ঠিক আছে। তো এখন আমরা এই যে এই নাম্বারের সাথে এটাকে যদি অ্যাড করি, তাহলে এই ডিজিটটা মাস্ট বি জিরো, দেন ওই ডিজিট গুলো, বাকি ডিজিট গুলা সেম এস যে নাম্বারটা আছে ওই নাম্বারের মতো থাকবে। ঠিক আছে। তো ফার্স্টে আমাদের কি করা লাগবে? টু এর পাওয়ার বিল্ড করা লাগবে, যে পজিশন আছে ওই পাওয়ার, দেন এই নাম্বারটাকে ফ্লিপ করতে হবে। ঠিক আছে। তো একটা নাম্বার ফ্লিপ করা যায় কিভাবে দেখেন। ধরেন আমি এক্স ইকাল 10 নিলাম। তো এক্স ইকাল, ঠিক আছে, আমি যদি এই যে এই সাইনটা যদি দেই, এটা ফ্লিপ করে আর কি। তো
মানে যদিও এই অপারেশনটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। তো 10 নট করলে কি হয়? ব্যাকস্ল্যাশ 10 কে ফ্লিপ করলে কি হয়? জিরো -11। ওয়ান, ঠিক আছে, -11 কেন দেখেন আসছে? দেখেন কি হয়েছে। 10 এর বাইনারি ফরম্যাট কি? 1010। তো এটাকে ফ্লিপ করলে কি হওয়ার কথা? 0101। 0101 -5 আসার কথা। -11 y. um 01। আচ্ছা, আমরা 2 এর পাওয়ার নেই, ঠিক আছে। 2 এর পাওয়ার ধরেন 8। তো 8 কে যদি আমরা ফ্লিপ করি তাহলে -9 আসে। এখানে তো +1 করে দিচ্ছে আর সাইন নেগেটিভ করে দিতেছে। হ্যাঁ, +1 করে না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে 8, ঠিক না? তো 8 এর হচ্ছে 0111, ঠিক আছে। তো আমাদেরকে কি দিচ্ছে এটা? 7 দিতেছে। -9। 8 এর ক্ষেত্রে দিচ্ছে যে -9। 111 আসার কথা না আমাদের? জি ভাইয়া। XOR, এটা করে দেখি কি হয়। স্টিল 9। 9 এর তো 1001, -9। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তো এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে এই যে নেগেটিভ সাইনটা আছে না, হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। কারণ যে 2s আমরা যখন একটা কমপ্লিমেন্ট করছে নাকি ভাইয়া? হুম 2s কমপ্লিমেন্ট করে যে আমরা বের করছিলাম ওইভাবেই হিসাব হ্যাঁ, করছে টু না? এস টু এস কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এখানে বিষয়টা একটু জটিল। মানে তোমার যে কাঙ্ক্ষিত অপারেশনটা আছে না, এটা ঠিকই এটা পারফর্ম করবে, ঠিক আছে, কিন্তু আউটপুটটা দেখাবে অন্যরকম। বুঝতে পারছো? মানে এখানে যে সাইনটা যে চেঞ্জ হয়, এই কারণে আর কি আমাদের যে এক্সাক্ট আউটপুট আমরা যেটা দেখতে চাচ্ছি এটা আসলে হয় না। কিন্তু আমরা যে চাইতেছি যে এরকম একটা নাম্বার বিল্ড করবে, সেই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি সে করে। ঠিক আছে, যে এটাকে ফ্লিপ করলে আমাদের কি, মানে আমরা যে চাই এই বিটটা 0 হয়ে বাকিগুলা যে 1 হয়, হ্যাঁ, তো এইটার রিপ্রেজেন্টেশনটা কিন্তু সে এক্স্যাক্টলি দেয়। ঠিক আছে। তো এই অপারেশনটা আমাদের খুব একটা কাজেও লাগে না। আমাদের বেশিরভাগ কাজে লাগে যে ফ্লিপ অপারেশনটা। ঠিক আছে, আমাদের যে পার্টিকুলার একটা বিট 0 হলে 1 করো, 1 হলে 0 করো। ওকে। আচ্ছা, তো আরেকটা ছোট্ট একটা জিনিস দেখাই আমি। এটা তো জানেন যে 2 এর সব পাওয়ার তো 1000, হ্যাঁ, এরকম হয়। ঠিক আছে, এখন 2 এর পাওয়ার -1, এই নাম্বার গুলা কিরকম কিরকম হয়? যেমন 3, 3 হচ্ছে 2 এর ফ্র্যাকশন। পাওয়ার 2 - 1, ঠিক না? তো 3 এর বাইনারি ফরম্যাট কত? 11।
ওকে, সেভেনের বাইনারি ফর্মেট কত? 111। অর্থাৎ সেভেনের সাথে +1 করলে এটা কি হয়? 8 হয় কিন্তু। ঠিক আছে, তো অর্থাৎ 2 এর পাওয়ারের এক কম যে নাম্বার গুলা, এগুলা হয় 1111, এই ধরনের একটা নাম্বার। ঠিক আছে, তো আমি যদি চাই যে কোনো একটা নাম্বার 2 এর পাওয়ার কিনা, ধরেন তোমার আপনার আমার কাছে অনেক বড় একটা নাম্বার আছে, 23847। এখন এই নাম্বারটা কোন একটা 2 এর পাওয়ার কিনা, এটা আমি চেক করব। এটা কিন্তু বিটওয়াইজ অপারেশনে খুব ইজিলি চেক করা যায়। ঠিক আছে, কিভাবে? যে একটা নাম্বার যদি 2 এর পাওয়ার হয়, তাহলে এই নাম্বার থেকে 1 বিয়োগ, মানে মাইনাস করে ওই নাম্বারের সাথে এটাকে এন্ড করলে এটার এন্ড এন্ড এর রেজাল্ট আসে 0। যেমন এই যে 1000, এটা হচ্ছে 8 এর বাইনারি ফরম্যাট, ঠিক না? সরি, 8 না, 16 এর বাইনারি ফরম্যাট। তো এটা থেকে 1 বিয়োগ করলে কত হয়? 15। 15 এর বাইনারি ফরম্যাট কি? 10, সরি, 1111, চারটা ওয়ান। ঠিক আছে, তো এটার সাথে যদি আমরা এই নাম্বারটাকে, নিচের নাম্বারটাকে এন্ড করি, তাহলে কি হয়? এটা 0, 0, 0, 0, 0, মানে অল জিরো একটা আউটপুট আসে। ঠিক না? জি ভাইয়া। তো আমরা কোন একটা নাম্বারের সাথে ওই নাম্বার -1 এই জিনিসটা যদি এন্ড করি, তাহলে যদি রেজাল্ট 0 আসে, ইফ, ধরেন আমার কাছে ওয়াই ইকুয়াল 102 আছে, হ্যাঁ, আমি চেক করবো যে ওয়াই 2 এর পাওয়ার কিনা। ইফ ওয়াই এন্ড y-1 ইকুয়াল 0। ঠিক আছে, ওয়াই এন্ড y-1 যদি ইকুয়াল 0 হয়, তখন আমরা কি লিখতে পারি? প্রিন্টএফ পাওয়ার অফ 2, এলস নট। দেখেন, নট। ঠিক আছে, এখন একটা 2 এর পাওয়ার দেই, আর 256, এটা একটা 2 এর পাওয়ার। তো এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ার অফ 2। ঠিক আছে, কারণ এই নাম্বারটার রিপ্রেজেন্টেশন এরকম আছে যে 100000, তো এর, এটা থেকে যদি আমরা এক বিয়োগ করি, তাহলে যতটা জিরো আসে ততটা ওয়ান, এরকম একটা নাম্বার আসে। ঠিক আছে, আর এই দুইটাকে যদি আমরা এন্ড করি, তাহলে অল জিরো আসে। আর কোন নাম্বারের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না যে ওই নাম্বার থেকে আমরা ওয়ান মাইনাস করে যদি এন্ড করি, তাহলে টোটাল রেজাল্ট 0 আসে না। ঠিক আছে, তো আমরা খুব ইজিলি চেক করতে পারি কোন একটা নাম্বার 2 এর পাওয়ার কিনা। ঠিক আছে, কতটা অপারেশন লাগছে? জাস্ট সিম্পল একটা অপারেশন লাগছে। আর এছাড়া আমরা কিভাবে চেক করা লাগতো 2 এর পাওয়ার কিনা? একটা উপায় বলেন তো দেখি, বলতে পারবেন? কোন একটা নাম্বার 2 এর পাওয়ার কিনা কিভাবে চেক করতে পারি? আমরা এই নাম্বারটাকে বারবার 2 দিয়ে ডিভাইড করা লাগবে। ডিভাইড বা করতে রুট করতে কোনো করে। সময় যদি দেখি, হ্যাঁ, কোনো সময় যদি দেখি যে এটা 2 দ্বারা আর ডিভাইড হচ্ছে না, তখন বুঝতে হবে যে এটা 2 এর পাওয়ার না। ঠিক আছে, আর যদি এটা ডিভাইড করতে করতে 1-এ চলে আসে, তাহলে বুঝতে হবে এটা একটা 2 এর পাওয়ার। ওকে। জি ভাইয়া। ওকে, তো এই পর্যন্তই থাক। আমরা খুব বেশি দেখবো না বিটওয়াইজ অপারেশনের, কারণ এটা আপাতত এতটা রিলেভেন্ট না, ইরিলেভেন্ট। আর এটার অ্যাডভান্স টপিক গুলো আর একটু কঠিন আর কি, তো তোমাদের এখনো এই জিনিসগুলো শেখার সময় আসে নাই। পরবর্তীতে আরো বিস্তারিত কোনো কোর্সে আমরা শিখবো। ঠিক আছে, ভাইয়া এগুলো আমাদের কোন সেমিস্টারে থাকতে পারে? এগুলো আসলে কোনো সেমিস্টারে পাবে না, মানে বিটওয়াইজ অপারেশনের যে এগুলো আছে না, এগুলা কোনো সেমিস্টারে পাবো না। হ্যাঁ, এগুলা জাস্ট মানে প্রোগ্রামিং এ জানা থাকা ভালো আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া। বেসিক কিছু অপারেশন আমরা চাইলে এগুলার মাধ্যমে ফাস্ট করতে পারি। আবার এই যে দেখুন, দেখেন যে আমরা কোন একটা নাম্বার 2 এর পাওয়ার কিনা, এটা খুব ইজিলি চেক করলাম, জাস্ট একটা কন্ডিশন দিয়ে চেক করলাম। নাহলে আমাদের একটা সম্পূর্ণ লুপ চালানো লাগতো। ঠিক আছে, ওকে। তো
আপনারা দুইজন কি কোনো অনলাইন যাদের প্রবলেম সলভিং করেন? হুম। না, বলেন কিছু একটা। না ভাইয়া, আমার একটু মানে ইয়াতে সমস্যা হয়েছে, 2-3 দিন ধরে কোম্পানি যে কোড ব্লকছে, বিএস হুম। কোডটা কাজ করতেছে না। তো এইগুলোতে এর আগে একবার ট্রাই করছিলাম, একদিন করছি, তো পরে আর করা হয় নাই। ভিএস ভিএস কোড রান করতেছে না এই অজুহাতে কিন্তু বসে থাকলে হবে না, ঠিক আছে? ভিএস কোড যে ভাই কোনো ভাবে কয়েকটা রান করাতে স্লাইড হবে। দিলে আর ভালো হইতো, মানে হ্যাঁ, প্রবলেম সলভে যদি স্লাইড মানে কোন সাইটে গিয়ে সলভ করা যায়। আরো কয়েকটা সাইট, একটা সাইট তো মানে গ্রুপে পাইছিলাম, তাই হ্যাঁ। ওটাতে ট্রাই করছি। তো প্রবলেম সলভিং এর শুরু করার জন্য আমি যেটা সাজেস্ট করি এটা হচ্ছে কোড শেফ। ঠিক কোড আছে? শেফ। হ্যাঁ, কোড ওকে। শেফের মাঝে প্রবলেমস গুলা মানে অনেক ইজি প্রবলেমস থেকে শুরু হয় আর কি। আর এরপর আস্তে আস্তে কঠিনের দিকে যায়। আর কোড শেফে 200-র মতো প্রবলেম সলভ করার পর দেন কোড ফোর্সেস এর প্রবলেম সলভ করা উচিত। ঠিক আছে? কারণ কোড ফোর্সেস এর প্রবলেম গুলো একটু হার্ড হয় আর কি। তো এই কারণে আমি শুরুতে কোড শেফ করতে বলি। কোড শেফে ইজি ইজি প্রবলেম থাকে, তো এগুলা খুব ইজিলি করা যায়। শুরুর দিকে মানে বেসিক প্রবলেম গুলা কোড শেফে প্র্যাকটিস করা ভালো। এখন প্রবলেম সলভিং কি কারণে জরুরি, এই সম্পর্কে কোনো আইডিয়া আছে? প্রবলেম সলভিং কেন দরকার? এটা তো মূলত একটা ল্যাঙ্গুয়েজকে কিভাবে আরো ফাস্ট কাজে লাগাবে, এরকম মানে এরকম কিছু লজিক্যাল একটা হবে, বিল্ডিং হওয়ার লজিক্যাল জন্য। বিল্ডিং হবে। লজিক্যাল বিল্ডিং। দেখেন, আপনারা তো প্রোগ্রামিং শিখবেন, কোডিং শিখবেন অবশ্যই, বিভিন্ন ভালো ভালো প্রজেক্ট করতে পারবেন এক সময়। কিন্তু একটা জিনিস সবসময় যেটা দরকার এটা হচ্ছে কোর প্রোগ্রামিং নলেজ। ঠিক আছে? বা আপনি একটা প্রজেক্ট করতেছেন, প্রজেক্টের মাঝে অনেক সময় আছে যে মোটামুটি একটা উম, ধরেন 40-50 লাইনের একটা কোড লেখা লাগবে, যেখানে আপনার শুধু লুপ থাকবে, ইফ এলস কন্ডিশন, বিভিন্ন কন্ডিশন থাকবে। তো আপনি যদি ভার্সিটি লাইফে প্রবলেম সলভিং প্র্যাকটিস না করেন, তখন দেখা যাবে যে ওই সিম্পল কাজগুলা করতে আপনার অনেক অনেক সময় লাগতেছে। ঠিক আছে? যেটা একজন একজন 10 মিনিটে করে ফেলবে, ওইটা আপনি 10 দিনেও করতে পারবেন। বুঝতে পারছেন? 10 দিনেও করতে পারবেন না, মানে এই ধরনের ডিফারেন্সও কিন্তু হওয়া পসিবল। ঠিক আছে? যেমন আপনারা কিন্তু এখন একটা সিম্পল লুপ চালাতে কিন্তু অনেক কষ্ট হয়। হ্যাঁ? আর একটা লুপের ভিতরে যদি আরেকটা লুপ আসে তাহলে তো একদম কাজ শেষ। ঠিক না? তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের খুব বেশি বেশি প্র্যাকটিস করা উচিত, যেন আমরা কোনো লুপের সাইজ একটা হোক বা একটার ভিতরে আরো 10টা লুপ হোক, যেন আমরা কোনো প্রবলেম ফেস না করি। দেন কন্ডিশন যতগুলা, হাজারটা কন্ডিশন যদি আমরা কম্বাইন করা লাগে, তাও যেন আমরা খুব ইজিলি করতে পারি। আমাদের যেন মানে এগুলা এতটা প্রেসার ফিল না হয়, বা এগুলাতে যেন আমরা আটকে না যাই। ঠিক আছে? অর্থাৎ ফাইনালি হচ্ছে কোডের সাথে নিজেকে অভ্যস্ত করা। বুঝতে পারছেন? নর্মালি আপনি ইফ এলস পারেন, লুপ পারেন, সবই পারেন, কিন্তু কোডের সাথে আপনি অভ্যস্ত না। হ্যাঁ? কোডের সাথে অভ্যস্ত না মানে আপনি অনেক স্লো। আর আপনার দ্বারা অবশ্যই ভালো কোনো লজিক অবশ্যই আসবে না। ঠিক আছে? তো ভাইয়া এই নিজের লজিক লজিক, বিল্ড হওয়ার জন্য কি করা দরকার? লজিক বিল্ড করার জন্য অবশ্যই এই যে প্রবলেম সলভিং করা লাগবে। ঠিক আছে? তো প্রবলেম সলভিং করতে করতে আপনারা দেখবেন যে আপনার মানে প্রোগ্রামিংটা একদম, মানে প্রোগ্রামিং এর সাথে আপনি একদম অভ্যস্ত হয়ে গেছেন। ঠিক আছে? আপনার যে কোনো একটা প্রোগ্রাম লিখতে মানে খুব খুব ফাস্ট আপনি প্রোগ্রাম লিখতে পারেন, খুব কমপ্লেক্স লজিকের প্রবলেম মানে কোড গুলো আপনি খুব ইজিলি লিখতে পারেন। ঠিক আছে? আর যদি প্রবলেম সলভিং না করেন, তাহলে জাস্ট অন্যদের থেকে পিছিয়ে থাকবেন আর কি, আর কিছু না। ঠিক আছে? কারণ এখন মানে চ্যাট জিপিটির যুগে আপনি যে কোনো জিনিস চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারেন। ঠিক আছে? যে কোনো ধরনের আহ, আপনার একটা প্রজেক্ট বিল্ড করা লাগবে। হ্যাঁ? তো সম্পূর্ণ প্রজেক্টে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে বিল্ড করতে পারেন। কিন্তু
যদি এটাতে ভালো কোনো একটা লজিক্যাল কোনো কিছু থাকে, লজিক্যাল কিছু ইমপ্লিমেন্টেশন থাকে, ওইগুলো কিন্তু চ্যাট জিপিটি এখনো মানে ক্লিয়ারলি করতে পারে না, সামনেও পারবে না। ঠিক আছে? তো আপনাকে অবশ্যই লজিকে ভালো হতে হবে। তো লজিকে ভালো হওয়ার একমাত্র পথ হচ্ছে, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ভার্সিটি লাইফে 4 বছর রেগুলার প্রবলেম সলভিং করা। আর আরো ভালো হয় যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দিকে আসেন। ঠিক আছে? কম্পিটিটিভ প্রোগ্রামিং বলতে এই যে আপনি প্রবলেম সলভই করবেন, কিন্তু ওই যে কন্টেস্ট দিবেন আর কি প্রবলেম সলভিং এ, যে আহ, বিভিন্ন কন্টেস্ট হয়, ওই কন্টেস্ট গুলা দিবেন। ভার্সিটির যারা কন্টেস্ট করে তাদের সাথে সম্পৃক্ত থাকবেন। বিভিন্ন ভার্সিটিতে এইগুলার কন্টেস্ট হয়, অ্যারেঞ্জ করে ওইগুলাতে পার্টিসিপেট করবেন। ঠিক আছে? অর্থাৎ এটার সাথে আরো নিজেকে সম্পৃক্ত করা আর কি। তবে অ্যাটলিস্ট নিজে নিজে হলেও প্রবলেম সলভ করাটা জরুরি। আমি কোড শেফে দেখাই একটু। কোড শেফটা, কোড শেফে যাবেন, অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলবেন নিজের। দেন এই যে সবগুলা প্রবলেম একসাথে আছে একটা, ওই জন্য প্র্যাকটিস, ওই যে ওল্ড প্র্যাকটিস পেজ, এই এই পেজের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে গিয়ে আপনি যে প্রবলেমের ডিফিকাল্টি সিলেক্ট করবেন। ঠিক আছে? এই যে এই পাশে দেখেন ডিফিকাল্টি লেভেল আছে। তো ডিফিকাল্টি লেভেল একদম 0 থেকে 1000 স্টার দিবেন। ঠিক আছে? 0 থেকে 1000 দিবেন। ডিফিকাল্টি লেভেল মিন করে আর কি যে এই প্রবলেমটা কতটুকু কঠিন। এই নাম্বারটা যত বড়, প্রবলেমটা তত কঠিন। তো এখানে ডিফিকাল্টি ওয়াইজ প্রবলেম সর্ট করা আছে। সবচেয়ে ইজি প্রবলেমটা হচ্ছে কোডশেফের এটা, কারণ এটার ডিফিকাল্টি লেভেল হচ্ছে 153। আর যত নিচে যাবেন দেখবেন যে ডিফিকাল্টি লেভেল আস্তে আস্তে বাড়তেছে। তো এই শুরুর দিকের প্রবলেম গুলো একদম ইজি হয় অ্যাকচুয়ালি, এগুলা লজিক বিল্ড করা। আমরা একটু এক্সাম্পল দেখি। IIT Pune is celebrating its annual fest with a lineup of exciting events. And among the technical events, Infinity IT stand out as the contest includes a difficult problem. The problem has a difficulty level of B, and participants need an IQ of at least 10 into B. দেখেন, আহ, এখানে একটা কাহিনী ডেসক্রাইব করতেছে যে একটা কন্টেস্ট হবে এখানে আইআইটি পুনেতে। প্রবলেম হ্যাজ ডিফিকাল্টি লেভেল অফ বি, মানে প্রবলেমের একটা ডিফিকাল্টি লেভেল আছে বি। এখানে বি কেন দিছে? কারণ তারা এই নাম্বারটাকে একটা ভেরিয়েবলের মাধ্যমে আপনার কাছে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? কিন্তু এই নাম্বারটা তারা যে কোনো নাম্বার দিতে পারে। তো আপনি জাস্ট একটা নাম্বার ইনপুট নেবেন ভেরিয়েবলের মাধ্যমে। দেন এন্ড এ পার্টিসিপেন্ট নিডস এন আইকিউ অফ লিস্ট 10 into B। একজন পার্টিসিপেন্টের 10 into B আইকিউ হওয়া দরকার। ইউ হ্যাভ আইকিউ অফ এন, ক্যান ইউ টেক অন দ্য চ্যালেঞ্জ অ্যান্ড সলভ দিস প্রবলেম? এখন মনে করেন যে আপনার আইকিউ আছে এন, তাহলে আপনি কি এই প্রবলেমটা সলভ করতে পারবেন? জাস্ট আপনি ইয়েস অথবা নোতে আনসার দিলেন। At least 10 into B to solve it. তো এখানে দেখেন দুইটা ইনপুট দিছে আপনাকে। ইনপুট, ইনপুট ফরম্যাটে আছে ইনপুট কি কি দেওয়া আছে। হ্যাঁ, ইনপুট ফরম্যাটে দেখেন দ্য ফার্স্ট এন্ড অনলি লাইন অফ ইনপুট উইল কন্টেইন টু স্পেস সেপারেট ইন্টিজার। মানে আপনি এমন একটা কোড লিখবেন যে কোডে দুইটা ইনপুট নিবেন, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে বি। ঠিক আছে? তো দুইটা ইনপুট নেওয়ার পরে এই দুইটা ইনপুটের ডেসক্রিপশনটা দেখেন। ফার্স্ট ইনপুটটা হচ্ছে ইউর আইকিউ, মানে তোমার আইকিউ। আর দেন সেকেন্ড হচ্ছে ডিফিকাল্টি লেভেল অফ দ্য প্রবলেম ইউ আর ট্রাইং টু সলভ। অর্থাৎ একটা নাম্বার ইনপুট দিচ্ছে ফার্স্টে, যে এটা হচ্ছে আপনার আইকিউ। দেন সেকেন্ড নাম্বারটা হচ্ছে প্রবলেমের ডিফিকাল্টি। আর এখানে কি বলা আছে যে আপনি একটা প্রবলেম তখনই সলভ করতে পারবেন যখন এই প্রবলেমের এই প্রবলেমের ডিফিকাল্টিটা, সরি, নিডস অ্যান টেন আইকিউ ইন্টু অফ বি এট হবে। লিস্ট 10। আপনার আইকিউ যদি
ওই প্রবলেম ডিফিকাল্টির 10 গুণ হয়, তখনই আপনি ওই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আমরা তাহলে, আমার আইকিউ দেওয়া আছে আর প্রবলেমের ডিফিকাল্টি দেওয়া আছে। তো আমাদের জাস্ট দেখতে হবে যে প্রবলেম ডিফিকাল্টির চেয়ে আইকিউটা 10 গুণ অথবা তার চেয়ে বেশি কিনা। ঠিক আছে, যদি হয় তাহলে এটা সলভ করা পসিবল। আবার এই ইনপুটের ক্ষেত্রে দেখেন, আইকিউ হচ্ছে 40 আর প্রবলেম ডিফিকাল্টি হচ্ছে 5। তো 5-এর 10 গুণ কত, 50। তার মানে আইকিউটা প্রবলেম ডিফিকাল্টির 10 গুণ অথবা তার চেয়ে বেশি না, অর্থাৎ 10 গুণের চেয়ে ছোট, অর্থাৎ এই প্রবলেমটা আমার দ্বারা সলভ করা পসিবল না। ঠিক আছে। তো তারা যে ইনপুট গুলা দিবে, ওই ইনপুট গুলার ভিত্তিতে আমার কি করা লাগবে, একটা ডিসিশন নিয়ে তারা যেরকম আউটপুট দিতে বলবে ওই রকম একটা আউটপুট দেওয়া লাগবে। ঠিক আছে। এখানে এক্সট্রা কোনো একটা ডটও প্রিন্ট করা যাবে না। এরকম আমরা যে নর্মালি ক্লাসে যে কোড গুলা করি, আমরা ইয়েস লেখার আগে আমরা হয়তো লিখি যে দ্য আনসার অফ দিস কোয়েশন ইজ দেন ইয়েস। ঠিক আছে। মানে হয়তো অনেক ধরনের ইউজার ফ্রেন্ডলি মেসেজ লিখি, কিন্তু অনলাইন জাজগুলাতে কি করা লাগে, মানে তারা যেরকম ফরম্যাটে আনসার চাইছে এক্স্যাক্টলি ওই রকম ফরম্যাটে আনসারটা দেওয়া লাগে। বুঝতে পারছেন? অর্থাৎ জি আপনি যদি ভাইয়া। একটা ডট যদি এক্সট্রা প্রিন্ট করেন, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। এখন দেখেন আমি কোডটা লিখে দেখাই। আমি সি তে লিখি। তো আমাদেরকে প্রথমে দুইটা নাম্বার ইনপুট নিতে হবে, একটা হচ্ছে এন এন আর এন বি। বি। এখন আমি চাইলে এন বি তেও ইনপুট নিতে পারি, অথবা আমার সুবিধা মতো যে কোনো নাম দিতে পারি। ঠিক আছে। এখন আমি চাইলে ফার্স্টের টার্ম নাম দিতে পারি যে আইকিউ, সেকেন্ডের নাম দিতে পারি যে ডিফিকাল্টি। ঠিক আছে, এটা আমার ইচ্ছা। বুঝতে পারছেন যে তারা যে নামগুলা দিছে এটাই নিতে হবে এরকম আসলে কোনো কথা না। তাদের ফরম্যাটে ইনপুট নেবেন, কিন্তু নামগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারেন, মানে ভেরিয়েবলের নেম গুলো আর কি। তো স্ক্যান করেন, স্ক্যান এফ, আইকিউ নিলাম ফার্স্টে, দেন ডিফিকাল্টি নিলাম। এখন আমি কন্ডিশন দিই, হ্যাঁ, ইফ ডিফ আইকিউ গ্রেটার দেন ইকুয়াল ডিফিকাল্টি ইন্টু 10, তাহলে প্রিন্টএফ ইয়েস। ইয়েস। ইয়েস কিন্তু সবগুলা ক্যাপিটাল। ঠিক আছে। এলস প্রিন্টএফ নো। নো। তো লজিকটা একদম সিম্পল না? জি ভাইয়া। একদম সিম্পল লজিক, এই কারণে এটা সবচেয়ে ইজি প্রবলেম আর কি, এটা ডিফিকাল্টি কম। ঠিক আছে। আর যত উপরের দিকে যাবেন আপনার আস্তে ভাইয়া আস্তে আরো একটা কঠিন। ল্যাঙ্গুয়েজের কতটুকু পর্যন্ত জানা থাকলে আমি সব ধরনের প্রবলেম সলভ করতে পারবো? ল্যাঙ্গুয়েজের, একটা ল্যাঙ্গুয়েজের আপনার লাগবে হচ্ছে ভেরিয়েবল, কন্ডিশন, লুপ, অ্যারে, আর হচ্ছে ফাংশন। এই 4-5টা জিনিস জানলে আপনি প্রবলেম সলভিং প্র্যাকটিস করতে পারবেন। এখন প্রবলেম সলভিং এ আপনি যত উপরের দিকে যাবেন, তত আপনার আরো কিছু ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম কিছু আস্তে আস্তে শেখা লাগবে। ঠিক আছে। তো আমি সাজেস্ট করব আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখার মতো ভুল করবেন না এখনই। অনেকে বা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারেন যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখো দেন প্রবলেম সলভিং করো, এরকম না। ফার্স্টে প্রবলেম সলভিং করেন, যখন দেখবেন যে আপনার এক্সিস্টিং নলেজ দিয়ে আপনি এই প্রবলেম গুলা সলভ করতে পারছেন না, তখন আপনি ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম বা যে যে ডাটা স্ট্রাকচার গুলো যে প্রবলেমের দরকার ওইগুলা তখন শিখেন। ঠিক আছে। এখন নর্মালি আপনি কোড শেপে 300-400 প্রবলেম করতে পারবেন শুধু ইফ এলস আর লুপ লুপ দিয়ে। ঠিক আছে। আর স্ট্রিং, মানে আমরা এই কোর্সে যতটুকু শিখছি এগুলা দিয়ে আপনি 300-400 প্রবলেম সলভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল কোড শেপে 200 প্রবলেম সলভ করেন। এরপরে দেখবেন যে আপনার যে কোড লেখার যে এবিলিটি আছে না, এটা 100 গুণ বৃদ্ধি পাবে। আপনি যে কোনো ধরনের প্যাটার্ন, যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা যে কোনো ধরনের কোড আপনি খুব ইজিলি লিখতে পারবেন। কোডটা অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে। তো আমি যদি এই কোডটা সাবমিট দেই, এই যে কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে, কারেক্ট আনসার দেখেছে। মানে আমার অনেকগুলা টেস্ট কেস আছে, 1 2 3 4 5 6, 6টা টেস্ট কেস আছে, ছয়টাই পাস হয়েছে। ঠিক আছে। এখন ধরেন আমি একটা কাজ করলাম, আনস ইজ নো।
ঠিক আছে, আমি একটা এক্সট্রা একটা লাইন প্রিন্ট করে ফেললাম যে নো এর আগে আমি লিখলাম যে আনসিজ না, এখন দেখি সাবমিট দেওয়া হয় কিনা। দেখেন আমার সেকেন্ড কেসে কিন্তু আমার রং আনসার আসতেছে, কারণ কি, এই যে আমি লজিক ঠিক মতো লেখছি ঠিক আছে, কিন্তু আমি তাদের যে ফরম্যাটটা আছে না এটা ফলো করি নাই। ওকে, তো তারা যে ফরম্যাটে ইনপুট দেওয়ার কথা বলছে ওইভাবে ইনপুট নেবেন, আর যেভাবে আউটপুট করার কথা বলছে ওইভাবে আউটপুট করবেন। এখন দেখেন তারা বলছে যে ফার্স্ট যে নাম্বারটা ইনপুট দেওয়া হবে এটা হচ্ছে আপনার আইকিউ, আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে আপনার প্রবলেমের ডিফিকাল্টি। কিন্তু আপনি ইনপুট যদি নেন উল্টো, যে ফার্স্টে আপনি ডিফিকাল্টি ইনপুট নিলেন আর সেকেন্ডে ইনপুট নিলেন হচ্ছে আইকিউ, তখন কি এটা কারেক্ট আনসার দিবে? না। না অবশ্যই না। ভাই। কারণ আপনি লজিক লেখছেন ঠিক আছে, কিন্তু ইনপুটে আপনি ভুল করছেন। মানে তারা যে ফরম্যাটে ইনপুটটা দিছে আপনি ওই ফরম্যাটে ইনপুটটা নেন নাই, উল্টা পাল্টা ইনপুট দিছে, তো এই কারণে আপনারটা ভুল হয়েছে। ঠিক আছে, কিন্তু আবার যে ফরম্যাটে আউটপুট দেওয়ার কথা বলছে ওই ফরম্যাটে যদি আউটপুটটা না দেন, ধরেন আমি নো লিখলাম এভাবে, হ্যাঁ, এন ও নো স্মল লেটারে লিখলাম, তো রান দিলাম, এটাও কিন্তু অ্যাকসেপ্ট হয় নাই। ঠিক আছে, অর্থাৎ আপনাকে কি করতে হবে, তারা যে ফরম্যাটে ইনপুট দেওয়ার কথা বাট বলছে ভাই ওই ওইখানে ফরম্যাটে। তো লেখা আছে নো উইল বি অ্যাকসেপ্টেড। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তো এটা চেঞ্জ করি নাই। এন্ড দিস, আচ্ছা, কোন প্রবলেমে যদি এভাবে বলে দেয় যে আপনার যে কোনো কেসে ইয়েস নো লিখলেও অ্যাকসেপ্টেড হবে, তখন এটা ভিন্ন ব্যাপার। ঠিক আছে, যেমন এখানে তারা বলছে যে আপনি যে কোনো কেসে ইয়েস নো লেখেন, লিখলেই হবে। ঠিক আছে, আর তবে আমাদের অবশ্যই তাদের যে স্পেসিফিক যে আউটপুট ফরম্যাট ওইটা ফলো করা উচিত। বুঝতে পারছেন? তো এই প্রবলেমের যে ইভ্যালুয়েশন আছে না ওইটাতে আপনার একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। আহ, তারা এজিউম করছে যে এটা একদম বিগিনার যারা তারা সলভ করবে আর কি, ওই কারণে এই কিছু প্রবলেমে মানে ইয়েস নো এর যে কেস সেনসিটিভিটি আছে না ওইটা একটু ইগনোর করে। বুঝছেন? তো যাই হোক, আমরা নর্মাল যে আউটপুট ফরম্যাট আছে না ওইটা অলওয়েজ ফলো করবো। যেমন এখানে ইয়েস লিখতে বলছে, ক্যাপিটাল লেটার ইয়েস লিখবেন এন্ড নো লিখবেন। ওকে, তো শুরু করে দেন আজকে থেকেই। সেমিস্টার ফাইনালের পরে করব, কালকে করব, পরশু করব, এগুলা না করে আজকে থেকেই করেন। আপনার কিন্তু 4 বছরে অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে, একটা দুইটা না, হাজার হাজার প্রবলেম সলভ করা লাগবে 4 বছরে। আর প্রবলেম গুলোর ডিফিকাল্টি কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে, আপনাকে আরো অনেক জিনিস শিখতে হবে। যদি আর কি আহ কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে, আর যদি বলেন যে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব না, আমি এআই ইঞ্জিনিয়ার হব, তারপরেও প্রবলেম সলভিং দরকার, অবশ্যই দরকার। আপনি যদি ভাইয়া বলেন ডাটা মেশিন লার্নিং, স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম কবে শেখা ভালো হবে? ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আপনি যখন মনে করবেন যে আপনি এগুলা ছাড়া আপনি প্রবলেম সলভ করতে পারছেন না, তখন করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? ফার্স্ট জি আপনি ভাইয়া। আপনার যে নলেজ গুলো আছে ওইগুলা দিয়ে আপনি কোড শেফে 100টা প্রবলেম সলভ করেন। এরপর আপনি সি প্লাস প্লাস শিখবেন। সি প্লাস প্লাসে এসটিএল নামে একটা লাইব্রেরি আছে, খুবই ইজি, ওই লাইব্রেরিটা শিখবেন। দেন আরো অনেক দিন ওই এই জিনিসগুলা দিয়ে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। এরপরে এরপরে আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন যে কখন কোনটা শেখা দরকার। হ্যাঁ, এগুলা কি ইউটিউবেই পাবো? সবগুলা ইউটিউবে পাবেন। ঠিক আছে, তবে এখন আপাতত এগুলা দিয়ে স্টার্ট করেন। যেমন আমি যে প্রবলেমটা সলভ করলাম এটাতে কি কোনো কিছু লাগছে আপনার এক্সিস্টিং নলেজের বাইরে? না। অবশ্যই না। আপনাকে জাস্ট বুঝতে হবে যে ইনপুট ফরম্যাটটা আউটপুট ফরম্যাটটা। এখন কোন কোন প্রবলেমে এরকম থাকতে পারে যে আপনাকে একই কোডের মাঝে অনেকগুলা সেম টাইপের প্রবলেম সলভ করতে হবে। যেমন তারা বলবে যে ফার্স্টে আপনাকে একটা নাম্বার দিবে টি, হ্যাঁ, টি ইনপুট দিবে, টি মিন করবে যে আপনার সেম সেম টাইপের প্রবলেম কতটা সলভ করা লাগবে। যেমন ধরেন এরকম ইনপুট দিতে পারে যে ফার্স্টে দিল
মানে এই সেম প্রবলেমটা এরকম ভাবে দিতে পারতো যে ধরেন হুম, ধরেন যে তারা ফার্স্টে বললো যে আপনাকে একটা নাম্বার ইনপুট দেওয়া হবে যে ধরেন 5। এই 5 মিন করবে যে সেম টাইপের কতগুলা প্রবলেম সলভ করা লাগবে আপনার, মানে সেম প্রবলেমটা কতবার সলভ করা লাগবে। তো এই 5 মিন করে যে সেম টাইপের 5টা ডাটা আপনাকে দেওয়া হবে। তার মানে 5বার আপনাকে ইনপুট নেওয়া লাগবে। 5বার ইনপুট বলতে ধরুন প্রথমবার দিল 2 10, দেন 5 13, 100, 2 2 3 49। তো ফার্স্টে একটা ইনপুট দিবে যে কতটা মানে কতটা ডাটা সেট আছে নিচে, দেন প্রতিবার একটা একটা করে ডাটা সেট আপনি ইনপুট নেবেন। ঠিক আছে? তো এরকম প্রবলেমও পাবেন একটু সামনে যে আপনাকে টিটা টেস্ট কেস সলভ করা লাগবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব? লুপ ইউজ করতে হবে তাইলে? হ্যাঁ, আমাদের যে সম্পূর্ণ যে এটা তো আমাদের সলিউশন, ঠিক না? এই সলিউশনটাকে জাস্ট একটা লুপের ভিতরে ইনক্লুড করবো আমরা। যেমন ধরেন ইন্ট টি, স্ক্যানফ টি, হোয়াইল। আমরা সম্পূর্ণ কোডটা একটা হোয়াইল লুপের ভিতরে আমরা কি করলাম, সেট করলাম। হোয়াইল লুপ, হোয়াইল টি মাইনাস মাইনাস অর্থ কি? টির ভ্যালু এটার এক অর্থ এক করে হচ্ছে টি, কমতে থাকে। টি যত ততবারই লুপটা চলবে। ঠিক আছে? টি যখন 0 হয় তখন এই যে হোয়াইল লুপের ভিতরে 0 পায়, কম্পাইলার দেখে 0 তখন ব্রেক করে। ঠিক আছে? মানে হোয়াইল লুপের ভিতরে যখন ফলস দেখে, 0 মিনস ফলস। হুম। ঠিক আছে? নাম্বারের ক্ষেত্রে 0 কে কম্পাইলার ফলস হিসেবে ধরে, আর সব নাম্বারকে ট্রু হিসেবে ধরে। তো 0 যখন আসবে তখন এটা ব্রেক করবে, অর্থাৎ টি যত ততবার এইভাবে লুপটা ইউজ চলবে। করলে আমাদের কি লাস্টে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে হয় না? না না, এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা লাগে না। এই যে এটাই তো প্রতিবার ডিক্রিমেন্ট হচ্ছে, টি মাইনাস মাইনাস করতেছি না আমরা। জি ভাইয়া, আবার যতবার এই ওইটাই লাইনটা এক্সিকিউট কন্ডিশন। হয়, হ্যাঁ যতবার এই লাইনটা এক্সিকিউট হয় ততবার টি এর ভ্যালু এক করে কমতে থাকে। তো দেখেন আমরা সেম প্রোগ্রামটাই লিখলাম, এটা জাস্ট একটা টি লুপের ভিতরে লিখলাম। কারণ কি? তারা বলছে যে টিটা টেস্ট কেস আপনাকে সলভ করা লাগবে। তো সিম্পল ব্যাপার না এটা? আর এখানে জি অবশ্যই ভাইয়া। তখন নেক্সট লাইন দিবেন। ঠিক আছে? প্রতিটা আউটপুটের পরে নেক্সট লাইন দিবেন, কারণ নেক্সট লাইন যদি না দেন সবগুলা আউটপুট দেখবেন একসাথে চলে আসতেছে, একটা লাইনে চলে আসবে না সবগুলো আউটপুট। আমাকে সবগুলো আউটপুট তো ভিন্ন ভিন্ন লাইনে দেওয়া লাগবে, তো আউটপুট করার পরে আমরা নেক্সট লাইন দিব অবশ্যই। তো আজকেই এই প্রবলেমটা আপনারা নিজে আবার সলভ করবেন। দেন প্রতিদিনের একটা অভ্যাস করবেন যে প্রতিদিন আপনি এক মানে মিনিমাম 2 ঘন্টা প্রবলেম সলভিং এ দিবেন। ঠিক আছে? আপনার যদি ভালো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে, আপনি প্রতিদিন এক মিনিমাম 2 ঘন্টা প্রবলেম সলভিং করেন। ঠিক আছে? এটাকে একটা অভ্যাসে পরিণত করেন। দেখবেন যে সামনে যত কোর্স আছে না, কোর্স গুলো আপনি ইজিলি পাস করবেন। যদি যদি এই যে বেসিক প্রোগ্রামিং নলেজটা স্ট্রং হয়, তখন সামনে যতগুলা কোর্স আছে, ডাটা স্ট্রাকচারের কোর্স আছে, অ্যালগোরিদমের কোর্স আছে, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোর্স আছে, বা মানে বেশিরভাগ কোর্সে আপনি দেখবেন যে আপনার খুব ইজিলি কোর্স গুলা অ্যাবজর্ব করতে পারতেছেন। আর যারা শুরুতেই বেসিক প্রোগ্রামিং স্ট্রং করে না, অর্থাৎ মানে প্রবলেম সলভিং করে না, তারা জীবন সাফার করে। ঠিক আছে? এটা মনে করবেন না যে আপনার প্রোগ্রামিং ভালো লাগে না তো আপনি এআই ইঞ্জিনিয়ার হয়ে আপনি খুব বেঁচে যাবেন, এরকমটা আসলে হয় না। ঠিক আছে? সবারই বেসিক প্রোগ্রামিং এ খুব ভালো নলেজ থাকা মাস্ট। তো বেসিক প্রোগ্রামিং এ খুব ভালো নলেজ থাকার জন্য আমি সাজেস্ট করবো যে আপনি অ্যাটলিস্ট 200টা প্রবলেম সলভ করেন। করার পরে যদি আপনার দেখেন যে প্রবলেম সলভিং একদমই ভালো লাগে না, তখন কমিয়ে দেন সলভ করা। ঠিক আছে? তবে অ্যাটলিস্ট 200টা প্রবলেম আপনি আগামী 1 মাসের ভিতরে সলভ করেন। বুঝতে পারছেন? এই যে আমরা সেমিস্টার ফাইনালের পরে অনেকদিন গ্যাপ আছে, ওই টাইমটাতে খুব বেশি টাইম দিবেন। আর এখনো মানে রেগুলার একটা পার্টিকুলার টাইম দিবেন প্রবলেম সলভিং এ।
প্রতিদিন কোর্স শেফে ঢুকবেন, এটাকে আপনার একটা ডেইলি রুটিনের মধ্যে ইনক্লুড করে ফেলেন। যে কাল যদি টিউটোরিয়ালও হয়, সমস্যা নাই, টিউটোরিয়ালের পর আমি পরে বলবো, আগে আমি আমার কোর্স শেফে যাই, আমার এক দুইটা প্রবলেম সলভ করি, দেন আমি টিউটোরিয়ালের পড়া করি। আর যদি বলেন যে না টিউটোরিয়াল, তার মানে তো আচ্ছা আজকে বাদ, এরকম যদি এক্সকিউজ করেন, দেখবেন যে এক্সকিউজের পরে এক্সকিউজ আসতেছে, আপনার 4 বছরেও আপনার 200টা প্রবলেম সলভ করা হইতেছে না। তো আগামী 1 মাসে 200টা প্রবলেম পসিবল? জি আগামী এক ভাইয়া মাসে যদি পসিবল। 200টা প্রবলেম হয়, তাহলে প্রতিদিন কতটা পড়ে? দুইটা। প্রতিদিন প্রায় 7টা প্রবলেম। 7টা প্রবলেম। ঠিক আছে, তো প্রতিদিন 7টা প্রবলেম কিন্তু বেশি না। কারণ এই ধরনের প্রবলেম যদি হয়, 7টা প্রবলেম কি 1 ঘন্টার বেশি লাগা লাগা উচিত? বলেন। জি না। অর্থাৎ আপনি যদি টার্গেট করেন, অবশ্যই পারবেন। ঠিক আছে, তো 1 মাসের ভিতর 200 প্রবলেম সলভ করেন, এরপরে দেখেন যে আপনার এটার ম্যাজিক কি। সামনের দিকে যত কোর্স আছে না, সবগুলা কোর্স আপনার মনে হবে যে আরে এগুলো তো একদম পানি ভাত। নেক্সট সেমিস্টারে আপনারা হয়তো ওই যে সি প্লাস, নেক্সট সেমিস্টারে কোন কোর্স দিবে আমি নিজেও জানি না, কারণ ফার্স্ট সেমিস্টারে তো আপনাদের সি পড়ানো হয়েছে। আমরা তো নেক্সট সেকেন্ড সেমিস্টারে সি পড়তাম। তো যাই হোক, নেক্সট সেমিস্টারে যদি ডাটা স্ট্রাকচার অথবা অ্যালগোরিদম কোনো কোর্স আসে, সরি ডাটা স্ট্রাকচার তো আগে আসবে, তো ডাটা স্ট্রাকচার কোর্স আছে, দেখবেন যে বেসিক প্রোগ্রামিং এর নলেজ থাকে আপনার, প্রবলেম মানে এই জিনিসগুলো অনেক ইজি ইজি লাগতেছে। ঠিক আছে, তো এটা আমার অভিজ্ঞতা থেকে স্ট্রাকচার বলা আর কি। প্রোগ্রামিং যে কোর্সটা, ওইটাই কি ডিএস এর কোর্স নাকি ওইটা অন্য কিছু? ও না না, তো স্ট্রাকচার প্রোগ্রামিং এ হচ্ছে আপনার সি এর কোর্স। ঠিক আছে, তো নেক্সট সেমিস্টার হচ্ছে সি দিবে, তার 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 সেমিস্টার হচ্ছে ডাটা স্ট্রাকচার দিবে। থার্ড সেমিস্টারে ডাটা স্ট্রাকচার। তো পারবেন তো 1 মাসে 200টা টার্গেট করা? জি ভাই পারবো। জি ভাইয়া, ইনশাল্লাহ। তো এই কাজটা করেন, এরপরে দেখেন যে মানে এটার ম্যাজিক। আপনার কাছে মনে হবে যে আমি কিছুই করতেছি না, মানে ইম্প্যাক্টফুল কিছুই করতেছি না, কিন্তু করেন, এরপরে দেখেন এটার ম্যাজিক। ঠিক আছে, এরপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে না, এই জিনিসটার অভ্যাসটা আসলে রাখা কতটুকু ইম্পর্টেন্ট। মানে ভার্সিটি থেকে যারা শেষ পর্যন্ত মানে খুব একটা ভালো পজিশন নিয়ে বের হয়, তারা সবাই বেসিক প্রোগ্রামিং এ অনেক ভালো থাকে। ঠিক আছে, বেসিক প্রোগ্রামিং এ তাদের নলেজ অনেক ভালো থাকে সবারই, মানে এই জিনিসটা সবার ক্ষেত্রে কমন একদম। ঠিক আছে, আপনি জাস্ট প্রোগ্রামিং বাদ দিয়ে সিএসসি থেকে একটা ভালো কিছু অর্জন করা নিয়ারলি ইম্পসিবল। ঠিক আছে, কারণ সিএসসি মানেই প্রোগ্রামিং। আপনার অর্ধেকের বেশি কোর্স থাকবে যেগুলোতে প্রোগ্রামিং নলেজ দরকার। ঠিক আছে, এই যে লুপ, কন্ডিশন, এই সে এগুলার মাঝে খুব ভালো দক্ষতা দরকার। তো এই অর্ধেক কি বাদ দিয়ে আপনি সিজিপিএ কিভাবে তুলবেন? তো যদি ভালো সিজিপিএ দরকার হয় বা ভালো জব পাওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই এই যে প্রবলেম সলভিংটাকে একটা অভ্যাসে রূপান্তর করেন, আর কিছু না। ঠিক আছে, তো আমরা ক্লাস শেষ দিই নাকি? এমনিতে কোনো প্রশ্ন টশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নেই, আমি ফ্রি আছি। বা যদি ভাইয়া ফুড ব্লগসে কোনো কি ডিফিকাল্টি ফেস একাধিক। করেন, তো আমি আছি, বা সিনিয়র যারা আছেন মোটামুটি প্রোগ্রামিং এর সাথে কানেক্টেড আছেন, যে কাউকে যে কোনো সময় মানে যে কোনো ডাউট থাকলে আজ করতে পারেন। ঠিক আছে, কারণ আমরা কিন্তু আছি আপনাদের হেল্প করার জন্য। আমাদেরকে আমাদের সিনিয়ররা হেল্প করছেন, গাইড করছেন আমরা যখন জুনিয়র ছিলাম। তো আমাদেরও এটা একটা কর্তব্য, আমরা আমাদের জুনিয়রদেরকে গাইড করব। আপনারা একটা এক সময় আপনাদের জুনিয়রকে গাইড করবেন। তো একটা আছে যে ভাইয়াকে মেসেজ দিলে, একটা সিলি বিষয়ে মেসেজ দিলে ভাই আবার রাগ করবেন কিনা, এরকম হয় যে ধরো SMS, একজন SMS দিছে, 2-3 দিন পরে সিন করছি, হয়তো হতে পারে যে মেসেজ খেয়াল করি না, বা অনেক সময় সময় পাই না, কিন্তু কেউ আসলে মানে মাইন্ড করে না। ঠিক আছে, ওকে কিছু বলতে চাইছিলা?
জি ভাই, আমি মানে বলতে চাইছিলাম যে আমার যে ফুটবক্সের যে সমস্যাটা হয়েছে, যে আমি হুম। ইফ ইফ এলস এর যেটা ওইটা যদি একবার ইউজ করি, ইফ এবং এলস, তো হুম। একবার ইউজ করে এটা রান হয়, বা আমি দেখা গেছে যে দুইটা নাম্বার দেবো, সেই ক্ষেত্রে আমি দিলাম, সো এটা রান হয়। বাট একের একাধিক মানে একাধিকবার যদি কোনো কিছু স্ক্যানের মাঝে ইনপুট নেই, দেন হচ্ছে এটা রান করি, সেই ফুটবক্সটা রান করতেছে আচ্ছা, না। তুমি তো আমার তোমার ওইটা কোডটা, সমস্যাটা কি? হ্যাঁ তোমার কোডটা দিও, স্ক্রিনশট করে দিও। আর মানে কি কি প্রবলেম এটা ডিসক্রাইব করে আমার হোয়াটসঅ্যাপে দিও। ওকে ঠিক ভাইয়া। আছে? তো ওকে। আমি দেখবো না কোনো কিছু করা যায় কিনা। ওকে, ঠিক আছে ভাই। ওকে। আর আজকে মেবি আমাদের এটা শেষ ক্লাস। আরেকটা প্রবলেম সলভিং ক্লাস করানোর মেবি ইচ্ছা ছিল, কিন্তু ওই যে এক্সাম তো চলে আসতেছে। আর দেখতেছোই তো কেউ পার্টিসিপেট করে না ক্লাসে, কারণ সবাই এক্সাম নিয়ে বিজি। এখন তো টিউটোরিয়াল প্রেজেন্টেশন এগুলোর সময় চলে। তো আর জি ভাইয়া। ক্লাস মেবি এক্সটেন্ড করা হবে না, সো এটাই আজকে শেষ ক্লাস। তো দুইজন শেষ পর্যন্ত আসো, অনেক ভালো লাগলো। লিস্ট দুইজন তো আসো। ঠিক আছে? তো তোমাদের দুইজনের জন্য অনেক শুভকামনা। আর 1 মাস পরে আমাকে, বা 1 মাস পরে না, তোমরা 200টা প্রবলেম সলভ করে, 200টা না, 100টা প্রবলেম সলভ করে আমাকে একবার ইনফর্ম করবা যে ভাই আমার 100টা প্রবলেম সলভ হয়েছে। আমি দেখতে চাই যে তোমাদের 100টা প্রবলেম সলভ করতে কতদিন লাগে। এই জিনিসটা আসলে মানে ডিফাইন করবে যে তোমরা কতটুকু ডেডিকেটেড। ঠিক আছে? ওকে ভাইয়া। ঠিক আছে ওকে, ভাইয়া। তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফিজ। আচ্ছা ভাইয়া।